everyone, I am Nilima, your English teacher, and I hope তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। I hope তোমরা সবাই আগে যে ভিডিওটা আমাদের যে প্রিভিয়াস যে ভিডিওটা আমি দিয়েছিলাম অ্যাবাউট দ্য কোর্স স্ট্রাকচার অফ ক্লাস 12 সেমিস্টার 3 সেটা তোমরা সবাই দেখে ফেলেছো অলরেডি। যদি না দেখে থাকো তাহলে আফটার ফিনিশিং দ্য ভিডিও গিয়ে দেখে নেবে, ওকে। সো অ্যাজ আই প্রমিসড যে আমি একটা নতুন ক্লাস নিয়ে আসবো, সেখানে আমি আলোচনা করব তোমাদের পোয়েট্রি সেকশন থেকে একটা পোয়েম দ্যাট ইজ কল্ড ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন, ওকে। সো এই পোয়েমটা তোমাদের ক্লাস 12-এ সেমিস্টার 3-তে আছে, তোমরা পেয়ে যাচ্ছ এই পোয়েমটা। এই যে পোয়েমটা এটা আমি পড়েছিলাম, আমাদের অনার্স লেভেলে পড়েছিলাম, বাট তোমরা আমার থেকে অনেকটাই অ্যাডভান্স, তাই জন্য তোমরা এটা ক্লাস 12-এই পেয়ে যাচ্ছ থার্ড সেমিস্টারে। So about the poet, I'm not going into much details because আমাদের পোয়েট সম্পর্কে খুব বেশি দরকার নেই এখানে। তো সেক্ষেত্রে আমরা পোয়েট সম্পর্কে যতটুকু এই পোয়েমের পার্সপেক্টিভে আমাদের দরকার আমরা সেইটুকুই জানবো, তার বাইরে খুব বেশি জানার দরকার নেই, কারণ এমনিতেই পোয়েমটা যথেষ্ট লং হতে চলেছে এবং এই ভিডিওটাও কোয়াইট লং হবে আই হোপ। তো মেক শিওর যে তোমরা পেন অ্যান্ড পেপার নিয়ে বসবে, যে প্রতিটা ইম্পর্টেন্ট এরিয়াস তোমরা নোট ডাউন করবে। তো বিফোর স্টার্টিং জাস্ট হ্যাভ এ লুক অন দ্য পোয়েট। হি ইজ লর্ড অ্যালফ্রেড লর্ড টেনিসন অ্যান্ড হি ইজ আ ভিক্টোরিয়ান পোয়েট। ভিক্টোরিয়ান ইন দ্য সেন্স, ভিক্টোরিয়ান পোয়েটস কাকে বলা হয়? কুইন ভিক্টোরিয়ার রেইনে যারা ছিলেন, মানে কুইন ভিক্টোরিয়ার শাসনকালে যে সমস্ত পোয়েট, ড্রামাটিস্ট, রাইটার যারা ওই কন্টেম্পোরারি ছিলেন তাদেরকে বলা হয় ভিক্টোরিয়ান রাইটার্স, ওকে। অ্যান্ড আমাদের অ্যালফ্রেড লর্ড টেনিসন ওয়াজ অ্যামাং দেম। সো বার্থ ইয়ার, ডেথ ইয়ার তোমরা বইতে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে উনি ওনার লাইফের একটা ভীষণ একটা বড় ইনসিডেন্টের উপরে বেস করে উনি এই যে পোয়েমটা লিখেছিলেন। অ্যাকচুয়ালি ওনার লাইফে একটা খুব স্ট্রাগল চলছিল। 1831-এ হি লস্ট হিজ ফাদার, অ্যান্ড তার 2 বছর পরে মানে 1833-তে উনি ওনার ওয়ান অফ দ্য ডিয়ারেস্ট ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালামকে হারিয়েছিলেন, তিনিও মারা গিয়েছিলেন। সো যেহেতু ওনার লাইফ থেকে দুজন মানুষের এরকম মানে অকাল প্রয়াণ, এবং তার সেই টাইমে ডোমেস্টিক লাইফও খুব একটা ভালো চলছিল না। ডোমেস্টিক লাইফ ইন দ্য সেন্স তার ফ্যামিলিতেও তার খুব একটা মন বসছিল না, যেহেতু মেন্টাল কন্ডিশন খুব মানে এক্সস্টেড ছিল, এবং বারবার মনে হচ্ছিল যে যদি বেরিয়ে যাই বাড়ি থেকে, মানে বাড়িতে থাকতে তার ভালো লাগছিল না, আর এই যে সামাজিক জীবন বা সাংসারিক জীবনে তিনি খুব একটা নিজেকে কোপ আপ করাতে পারছিলেন না। তো সেই জন্যে এই মেন্টাল কন্ডিশন থেকে আর এই স্টেট থেকে উনি ইউলিসিস নামের একজন প্রাচীন হিরো, এনশিয়েন্ট হিরো, তিনি আবার গ্রিক মাইথোলজির হিরো, তো সেই হিরোর মধ্যে উনি নিজের কিছু ইন্সপিরেশন খুঁজে পেয়েছিলেন এবং নিজের সাথে কিছু ওনার মিল খুঁজে পেয়েছিলেন, যে ওনার এই মুহূর্তে যে মেন্টাল স্টেট সেই স্টেটের সাথে উনি এই হিরোর কিছু মিল খুঁজে পেয়েছিলেন। সেই জন্যে তিনি এই হিরোকে নিয়ে একটা পোয়েম লিখে ফেলেছেন, ভীষণই ইম্পর্ট্যান্ট পোয়েম। এবং এটা কিন্তু একেবারে কনভেনশনাল পোয়েমের মতো তুমি যে খুব ফান লাভিং বা ইজি গোয়িং একটা পোয়েম নয়। এই পোয়েমটা তোমাকে খুব ডিপলি বুঝতে হবে, লিটল বিট কমপ্লেক্স আছে এটা। আর শুধু যে আমি পেন পেপার নিয়ে বসে পড়লাম, মানে আমার কাছে টেক্সটটা আছে আমি বাংলায় ট্রান্সলেট করে নিলাম হয়ে যাবে, সেভাবে কিন্তু হবে না। আমাদেরকে কিন্তু কিছুটা ব্যাকগ্রাউন্ডেও যেতে হবে, মানে এর ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকলে তুমি কিন্তু টেক্সটের ব্যাপারে অনেক কিছুই মিস করে যাবে। তো সেজন্যে আমি কিছুটা ব্যাকগ্রাউন্ড নলেজও দেবো, আর সেটা খুবই ইম্পর্ট্যান্ট। যখন তুমি পোয়েমটা স্টার্ট করবে তুমি দেখবে যে তুমি কানেক্ট করতে পারছো, মানে ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমি অনেকটা ইনফরমেশন দিয়ে দেবো, সেই হেতু তুমি এই ক্যারেক্টারের সাথে কিছুটা হলেও সেই ইনফরমেশান কানেক্ট করতে পারবে। আমাদের ইন্ডিয়ান মাইথোলজি বা হিন্দু মাইথোলজিতে দেখবে দুটো গ্রেটেস্ট এপিক আছে, ঠিক আছে? হোয়াট আর দ্য নেমস অফ দ্য এপিক্স? একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত, ওকে। সো রামায়ণ মহাভারতের মতো তোমরা যারা হিস্ট্রি তো সবাই পড়েছো, তোমরা হয়তো মানে কেউ পড়েছো মনে আছে, কেউ হয়তো ভুলে গেছো অলরেডি। হোমারের লেখা দুটো খুবই ইম্পর্ট্যান্ট এপিক ছিল বা মহাকাব্য ছিল, যেগুলো হচ্ছে ইলিয়াড অ্যান্ড ওডিসি। এবং আমাদের যেরকম এটা ইন্ডিয়ান মাইথোলজি রামায়ণ আর মহাভারতা, সেরকমই গ্রিক মাইথোলজিতে দুটো বড় মহাকাব্য ছিল, একটা হচ্ছে ইলিয়াড, একটা হচ্ছে ওডিসি, অ্যান্ড দিজ আর রিটেন বাই হোমার, ওকে, ক্লাসিক্যাল রাইটার হোমার। এবার আমি ইলিয়াড এবং ওডিসি নিয়ে কেন বলছি
নিশ্চয়ই কিছু না কিছু তো প্রাসঙ্গিকতা আছে এর মধ্যে, তাই না? তো কনসেপ্ট বেসড কিছু তো জিনিস আছে যার মধ্যে যার সাথে এটার ইন্টারলিঙ্কড আছে। তো ইলিয়াড নিয়ে আমি ছোট্ট করে একটু বলি। ইলিয়াড ওয়াজ রিটেন বাই হোমার, এবং ইলিয়াডের মধ্যে দ্য ওয়ার অফ ট্রয় অর্থাৎ ট্রোজান ওয়ারের কথা বলা হয়েছে। এবং ট্রোজান ওয়ার কি, তোমরা ট্রোজান ওয়ারের কথা পড়ে থাকবে, তারপর ট্রোজান হর্সের কথাও পড়ে থাকবে। তো ওয়ার অফ ট্রয়তে কি হয়েছিল, এই যুদ্ধ 10 বছর ধরে চলেছিল, এবং এই যুদ্ধ হওয়ার কারণ ছিল গ্রিসের স্পার্টাতে একজন রানী ছিলেন, শি ওয়াজ কনসিডার্ড দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মানে অ্যাকর্ডিং টু মানে এনশিয়েন্ট টাইমে তাকে মনে করা হতো যে ভীষণই একটা সুন্দর মহিলা। এবং সেখানে স্পার্টার রানী যে কুইন ছিলেন তার নাম ছিল হেলেন, এবং এই হেলেনকে ট্রয়ের রাজা যে ছিলেন প্যারিস, তার খুব ভালো লেগেছিল। এবং হেলেনের হাজব্যান্ড ছিল মেনেলাস, ওকে, তার মানে তিনি কিন্তু একজনের ওয়াইফ। তারপরেও ট্রয়ের রাজা প্যারিস ওনাকে অপহরণ করে নিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ অ্যাবডাক্ট করে নিয়ে চলে গিয়েছেন, এবং যার ফলে অবভিয়াসলি এটার সাথে তোমরা সেই রামায়ণের আবার মিল পাচ্ছ, দেখবে যেখানে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ, এবং তারপর কি হয়েছিল, রাম এবং বানর সেনা সবাই মিলে সীতাকে উদ্ধার করতে একটা যুদ্ধে গেছিল। সিমিলারলি এখানেও যখন কিনা গ্রিস দেশ থেকে স্পার্টার কুইনকে ট্রয়ের রাজা নিয়ে চলে গিয়েছিল প্যারিস তার মানে তার কিংডমে, তখন আমাদের যে গ্রিক হিরোরা, যারা খুব ফেমাস গ্রেটেস্ট গ্রিক হিরো যারা ছিল, যার মধ্যে ওডিসিয়াস ছিল, অ্যাকিলিস ছিল, অ্যাগামেমনন ছিল, এনারা সবাই ওই কুইনকে উদ্ধার করার জন্য এবং ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এবং এই যে পুরো ওয়ারটাকে বলা হতো ওয়ার অফ ট্রয়, অর্থাৎ ট্রোজান ওয়ার বা ট্রয়ের যুদ্ধ। এই গোটা ওয়ারটা হয়েছিল 10 বছর ধরে, গোটা 10 বছর ধরে এই ওয়ারটা কমপ্লিট হয়েছিল। এবং তারপরে এই যুদ্ধে অনেকেই মারা গেছে, অনেকেই মানে এদিক থেকে যুদ্ধে জয়লাভ করেছিল গ্রিকরা, অর্থাৎ তারা দে ওয়ার এবল টু রিটার্ন ব্যাক দ্য কুইন ইন দেয়ার কিংডম। অ্যান্ড অবশেষে তারা যখন জয়লাভ করেছিল, তারা বাড়ি ফিরছিল যখন, তাদের সেই যে অ্যাডভেঞ্চারাস এবং যে জার্নিটা, তার মধ্যে অনেক রকম অ্যাডভেঞ্চার মিস অ্যাডভেঞ্চার অনেক রকমভাবে সেই যে টোটাল জার্নিটা, ইট টুক 10 years টু কমপ্লিট। 10 বছর ধরে ট্রয়ের যুদ্ধ হয়েছিল, এবং দে টুক অ্যানাদার 10 years, অন্য 10 বছর ধরে তাদের বাড়ি ফিরতে লেগেছিল। এবং এই যে 10 বছরের যুদ্ধটা, সেটা ইলিয়াডে লেখা হয়েছিল, আর এই যে 10 বছর যে তাদের বাড়ি ফেরার যে জার্নিটা, এটা ওডিসিতে লেখা হয়েছিল, ঠিক আছে? তো আচ্ছা, ইলিয়াড অ্যান্ড ওডিসি রিটেন বাই হোমার, অ্যান্ড এই ওডিসি নিয়েই আমরা ডিল করব, বিকজ ইলিয়াডের গল্প ওইটুকুই ওখানেই কমপ্লিট, কারণ ইলিয়াডে ট্রোজান ওয়ারের ব্যাপারে বলা হয়েছে, আর ওডিসিতে বলা হয়েছে 10 years জার্নি অফ দ্য গ্রিক হিরোজ, যার নাম ছিল ওডিসিয়াস। অ্যাজ দ্য নেম সাজেস্ট, তোমরা দেখতে পাচ্ছ যে ওডিসিয়াস নাম, মানে ওডিসিয়াস নাম থেকেই কিন্তু ওডিসি কথাটা এসেছে, ওকে? এবার তোমরা জিজ্ঞেস করবে যে ম্যাম এখানে তো ইউলিসিস পোয়েমের নাম এখানে ইউলিসিস, তাহলে আমরা কেন ওডিসিয়াসের কথা বা ওডিসির কথা ভাববো? ওডিসিয়াস তো ছিল গ্রিক নেম, অ্যান্ড এটার ল্যাটিন নেম হচ্ছে ইউলিসিস। এটা ল্যাটিন নেম ইউলিসিস, তার মানে যেই ওডিসিয়াস সেই ইউলিসিস, ওকে? আর পোয়েমের সুবিধার্থে আমরা বারবার এটা ইউলিসিস বলবো, বিকজ অ্যালফ্রেড লর্ড টেনিসন টুক দ্য রোমান নেম ইনস্টেড অফ দ্য গ্রিক নেম, দ্যাট ইজ ওয়াই আমরা এটা বারবার ইউলিসিস হিসেবেই পড়বো। অ্যাকচুয়াল এটা ওডিসিয়াসের সম্পর্কে লেখা, বাট এটা আমরা যেহেতু অ্যালফ্রেড লর্ড টেনিসন এর নাম দিয়েছেন, মানে ইউলিসিস নামটাকেই অ্যাকসেপ্ট করেছেন, সেই জন্য আমরা সরি ইউলিসিস নামটাই নিয়ে পুরো পোয়েমটা পড়বো, ওকে? সো চলো পোয়েমটা আবার স্টার্ট করা যাক, যে কি বলতে চাইছে। এই যে ইউলিসিস,
এরা যে 10 বছর ধরে যে অ্যাডভেঞ্চারাস জার্নিটা করে বাড়ি এসেছিল, ইউলিসিসের হোমল্যান্ড ছিল, অর্থাৎ ইউলিসিস যেখানে বাসিন্দা ছিলেন তার নাম ছিল ইথাকা। ইথাকা ইথাকা ইজ দ্য হোমল্যান্ড অফ ইউলিসিস। ওকে, ইথাকা ইজ দ্য নেম অফ দ্য হোমল্যান্ড। তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটিং এটা, যে ইথাকাটা ছিল হোমল্যান্ড। এবং ইউলিসিস, এই যে পোয়েমটা এখানে বলা হয়েছে, এটা কিন্তু উনি বাড়ি ফিরে আসার পরেই, উনি এখন ইথাকাতে আছেন বর্তমানে, এবং এর পরেই পোয়েমটা হচ্ছে। মানে উনি ওনার 10 ইয়ার্সের জার্নি কমপ্লিট করে বাড়ি চলে এসেছেন, উনি এখন ইথাকাতে আছেন। এখন সমস্যা হচ্ছে উনি যে এতদিন বাড়ির বাইরে ছিলেন 20 ইয়ার্স, ফার্স্ট 10 ইয়ার্স পুরোপুরি যুদ্ধ করেছেন, আর সেকেন্ড 10 ইয়ার্সে উনি যে অ্যাডভেঞ্চারাস জার্নি করে তার ফেলো ম্যারিনার যারা ক্রিউ মেম্বার ছিল তাদের সাথে যে বাড়িতে এসেছেন, এই জার্নিটা তার মনে এতটাই গেঁথে গেছে যে বাড়িতে এই মুহূর্তে তার খুব একটা ভালো লাগছে না, খুব একটা কি একদমই ভালো লাগছে না। মানে তার এই যে ইথাকার পিপল, তার ওয়াইফ, তার ছেলে, তাদের সাথে তার আর এখানে থাকতে ভালো লাগছে না। মানে বারবার হি লংস ফর, তিনি চাইছেন যে সেই অ্যাডভেঞ্চারাস লাইফে আবার ফিরে যেতে, এবং ভীষণই একটা বিতৃষ্ণা জন্মে গেছে তার এইরকমই একটা ল্যান্ডের প্রতি, মানে যেখানে থাকছেন। তো সেই নিয়েই পোয়েমটা, চলো স্টার্ট করা যাক, লাইন বাই লাইন এক্সপ্লেন করব। সো it little profits that sorry it little profits that an idle king by the still heart among these barren crags, matched with an aged wife, I made and dole unequal laws unto a savage race that hoard and sleep and feed and know not me. একটা ভীষণই বড় লাইন, ঠিক আছে, এটা সেন্টেন্সটা অনেকটাই বড়, বাট আমি ওয়ান বাই ওয়ান ফ্র্যাগমেন্ট করেই বোঝাবো। it little profits means it is of no use, মানে এটা আমাদের কোনো লাভজনক কিছু নয়, ঠিক আছে, এর থেকে আমাদের কোনো লাভ নেই। দ্যাট অ্যান আইডল কিং, আইডল মিন্স লেজি অর অলস, ওকে। it little profits that an idle king, idle means lazy or অলস, by the still hearth, আচ্ছা, still means স্থির, অ্যান্ড হার্থ মিন্স, তোমরা অনেক সময় দেখবে যে খুব অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে, আমাদের এখানে খুব একটা জানি না দেখা যায় কিনা, তো খুব অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে একটা এরকম টাইপের ঠিক একটা প্লেস থাকে যেখানে ফায়ার থাকে, আর এই জায়গাটাতে মানে মানুষজন বসে সারাদিনে পরিশ্রমের পরে এসে ঠিক এখানে বিশ্রাম করে। এই জায়গাটাকে বলে হার্থ অর্থাৎ ফায়ার প্লেস, যেখানে একটা বেশ ছোট্ট মতো জায়গা, একটা আগুন জ্বলে, আর মানে সারাদিনের পরে লোকজন এসে এখানে বসে একটু মানে কাইন্ড অফ কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তো সেখানে এই জায়গাটা থেকে বলা হচ্ছে হার্থ। বাই মিন্স বিসাইড। তো ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং, এটা খুবই মানে এটা একদমই লাভজনক কোনো কিছু নয় যে একজন অলস রাজা, লেজি মানে অলস। আচ্ছা, রাজা বলতে আমরা কি বুঝি? খুব কর্মঠ হবে, রেসপন্সিবল হবেন, ওনার প্রচণ্ড মানে প্রজাদের প্রতি কাজ করার মানসিকতা থাকবে। বাট একজন রাজা তার অলস হয়ে কী লাভ? তো এটা কারোর কোনো রকম লাভ নেই, না রাজার লাভ না প্রজার লাভ, যে একজন রাজা যে কিনা পুরোপুরি অলস। বাই দ্য স্টিল হার্ট, বাই মিন্স বিসাইড দ্য স্টিল হার্ট, মানে এইরকম একটা পিসফুল জায়গায় বসে যেখানে কোনো রকম কোনো চিন্তা নেই, দিনের পর দিন হার্টের সামনে বসে বেশ আরাম করে, ঠিক আছে। বাই দ্য স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, অ্যামং মানে এই অনেকের মধ্যে, ব্যারেন ক্র্যাগস খুবই ইম্পর্ট্যান্ট জায়গা। ব্যারেন মিন্স আনপ্রোডাক্টিভ অর আনফ্রুটফুল, বাংলায় তোমরা বলতে পারো অনুর্বর। মানে আমি যদি বলি আ ব্যারেন ল্যান্ড, দ্যাট মিন্স একটা অনুর্বর জমি যেখানে ফসল ফলে না, ঠিক আছে। তো ক্র্যাগস মিন্স, ক্র্যাগ মানে এখানে স্টোনি অর স্টোনি এরিয়া বলতে পারো। মানে যে ইথাকা, যে মানে আইল্যান্ড অফ ইথাকা যেটা, মানে ওনার যে হোমল্যান্ড, সেটা কিন্তু একদম মসৃণ বা খুব গ্রিনারি ভর্তি এরকম জায়গা নয়, এটা পুরো পাথুরে কাঁকুরে একটা জায়গা যেখানে কিনা প্রচণ্ড পরিমাণে অমসৃণ একটা জায়গা, এবং এটা স্টোনি, ঠিক
ঠিক আছে, স্টোনি একটা এরিয়া, আর আনপ্রোডাক্টিভ বা আনফ্রুটফুল, যেখানে কিনা ফসল ফলে না। ঠিক আছে, এটা দুরকম মানে হয়। এক হচ্ছে ওনার এই যে ইথাকা এমন একটা জায়গা যেখানে মানে যেটা আনপ্রোডাক্টিভ, আনফ্রুটফুল, স্টোনি এরিয়া, তার একদমই এরকম মানে কাঁকড় পাথুরে জায়গাতে ভালো লাগছে না। সেকেন্ডলি এটাও হয় যে উনি বাড়িতে বসে বসে আনপ্রোডাক্টিভ হয়ে গেছেন, মানে ওনারও আর কিছু করতে ভালো লাগছে না, এক জায়গায় বসেই আছেন, হাতের পাশে বসে আছেন, আর কিছু করতে ভালো লাগছে না। তো এই রকম একটা সিচুয়েশানে ওনার মানে উনি কোথাও না কোথাও ওনার মনে অস্থিরতাকে বোঝাচ্ছেন। নেক্সট লাইন দেখো, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ। ম্যাচ মিন্স ওনার সহধর্মিনীর কথা বলা হচ্ছে। ম্যাচ মানে ওনার সঙ্গিনী। দেখো, উনি 20 ইয়ার্স বাড়ির বাইরে ছিলেন, তাহলে কি উনি বাড়ি ফিরে কি এক্সপেক্ট করছেন যে ওনার ওয়াইফ কি আগের মতো ইয়াং থাকবে? অবভিয়াসলি উনি নিজেই বয়স্ক হয়ে গেছেন, মানে ওনার ওয়াইফেরও বয়স হয়েছে। সেক্ষেত্রে ম্যাচ উইথ অ্যান এজেড ওয়াইফ, দেখো এটা বলা হয় যে ওনার ওয়াইফের নাম হচ্ছে পেনেলোপি। ওকে, যদিও পোয়েমের কোনো জায়গাতেই ওনার ওয়াইফের নাম মেনশন করা হয়নি, স্টিল ওনার ওয়াইফের নাম পেনেলোপি, এবং এটা বলা হয় যে ওনার ওয়াইফ এতটাই লয়াল ওনার প্রতি ছিলেন যে এই 20 বছরে তার মানে তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে অনেক সুটার্স বা পানি প্রার্থী এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু উনি সবাইকেই রিজেক্ট করে দিয়েছিলেন। উনি মানে এতটাই লয়াল ছিলেন তার হাজব্যান্ডের প্রতি। এবং কতটা কন্ট্রাস্টিং ওয়েতে দেখো যে আজকে বাড়ি ফেরার পর আজকে আর সেই ওয়াইফকে আমাদের ইউলিসিসের ভালো লাগছে না। এবং এটা যদি তুমি ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখো তাহলে তোমার অবভিয়াসলি ভালো লাগবে না, কারণ একটা মহিলা যে কিনা এত বছর তার হাজব্যান্ডের জন্য ওয়েট করলো এবং হাজব্যান্ডের সেই রকম রিয়াকশান, তো সেক্ষেত্রে ভালো লাগবে না। বাট লেটস নট লুক ইনটু থ্রু দ্য ফেমিনিস্ট লেন্স। তো আমরা এটা একটু অন্যভাবে দেখবো, একটু অ্যাডভেঞ্চারাস ওয়েতে, এক্সপ্লোরার ওয়েতে দেখবো। আমরা ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউতে থেকে দেখবো না। দ্যাটস ওয়াই চলো জাস্ট বুঝে নিই যে উনি বলছেন যে ওনার এই যে এজেড ওয়াইফ, এই বয়স্ক ওয়াইফের সাথে ওনার আর ভালো লাগছে না, মানে এখানে ওনার আর ভালো লাগছে না। আই মেট অ্যান্ড ডোল। আচ্ছা, আই মেট অ্যান্ড ডোল মিন্স ডিস্ট্রিবিউট করা। মেট অ্যান্ড ডোল মিন্স ডিস্ট্রিবিউট করে দেওয়া। ডিস্ট্রিবিউট মানে জানো বিতরণ। মেট মানে হচ্ছে কোনো কিছু সমানভাবে ন্যায় বিচার প্রদান করা। আর ডোল মানেও সেম, যে কারোকে শাস্তি বা পুরস্কার সমানভাবে বন্টন করা। তো আই মেট অ্যান্ড ডোল অর্থাৎ আমি ডিস্ট্রিবিউট করি আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। আনইকুয়াল লজ কেন? ওখানে ল মানে ইথাকার ল অ্যাপারেন্টলি তো এটা ইকুয়াল ল, বাট অ্যাকচুয়ালি এটা ইকুয়াল ল নয়। মানে কারেন্ট মানে এই সোসাইটিতেও দেখবে যে ল সবার জন্য একই বলা হয়, বাট কোথাও না কোথাও আমরা ডিপ ইনসাইড গিয়ে দেখি যে এর মধ্যে ল সবার জন্য কিন্তু সমান হয় না। সিমিলারলি ওখানে মানে আইনটা এটা অসম একটা আইন, বলছে এরকম একটা অসম আইন তৈরি করা হয়েছে, এবং সেখানে বসে বসে আমি কি করছি, আমি সবাইকে ডিস্ট্রিবিউট করছি, কাউকে শাস্তি কাউকে প্রাইজ ডিস্ট্রিবিউট করছি আনটু আ স্যাভেজ রেস। স্যাভেজ মিন্স তোমরা জানো, স্যাভেজ মিন্স আনসিভিলাইজড, বন্য, অসভ্য, বর্বর। তো নিজের রেসকে, রেস মানে ওনার এখানে ওনার জাতি, ওনার যে ইথাকার পিপলকে বলেছেন যে স্যাভেজ রেস। কেন বলেছেন? কারণ কি ওনার মতে দিস পিপল আর নট দ্যাট পিপল যারা কিনা দে ওয়ান্ট সামথিং মোর, বা তারা এক্সপ্লোর করতে চায় না, তারা কোনো কিছু নতুন এক্সপিরিয়েন্স করতে চায় না, নতুন নলেজ গেইন করার তাদের কোনো ইচ্ছা নেই। তারা সেই জন্যে এই রেসটাকে ওনার যে ইথাকার যে মানুষজনকে উনি স্যাভেজ রেস বলেছেন। ঠিক আছে, দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। তারা কি করে? হোর্ড, স্লিপ, ফিড অ্যান্ড নো নট মি। হোর্ড মিন্স মজুত করা, মেকিং মানি, মানে টাকা পয়সা ইনকাম করা, ধন সম্পদ একত্র করা, সেটা হচ্ছে হোর্ড বলা হয়। স্লিপ, তারা ঘুমায়, ফিড খায়, খাওয়ায়, এবং নো নট মি। নো নট মি মানে দে ডোন্ট নো মি। অ্যাকচুয়ালি দেখো এটা নো নট মি বলে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা ভুল, স্টিল এটা তোমরা ইউজ করতে যাও না। এইরকম স্ট্রাকচারগুলোকে বলা হয় পোয়েটিক লাইসেন্স, যেগুলো কিনা কনভেনশনাল ওয়ে থেকে একটু বাইরে গিয়ে পোয়েটরা ইউজ করে, তাদের সেই লাইসেন্স আছে, তাই জন্য তারা ইউজ করে, বাট তুমি ইউজ করতে যাও না। নো নট মি মিন্স দে ডোন্ট নো মি। তাহলে এই যে ইথাকার পিপল এরা কেন স্যাভেজ?
এদের কোনো কাজ নেই। প্রথমত এরা নতুন কিছু এক্সপ্লোর করতে চায় না, এদের জানার ইচ্ছা নেই, টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন, এরকম কোনো ইচ্ছা নেই। এরা শুধুমাত্র এখানে বসে থাকে, খাবার দাবার খায়, টাকা ইনকাম করে, ঘুমায়। আর ওয়ার্স্ট অফ অল, তারা আমাকে চেনেই না। আমাকে চেনে না মানে অ্যাজ আ কিং অফ ইথাকা আমাকে চেনে, বাট আমি অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চারার, অ্যাজ অ্যান এক্সপ্লোরার আমি কেমন, তারা আমাকে চেনে না। কারণ আমি যে এই যে গোটা 20 বছর যে আমি বাইরে ছিলাম, সেখানে কি কি করেছি, আমার যে কীর্তি সেটা বাইরে ছড়িয়ে আছে, কিন্তু আমার এখানকার পিপল তারা আমাকে চেনেও না ঠিক মতো। নেক্সট, চলো নেক্সট পোর্শনটা। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। এই লাইনের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন যে উনি কতটা রেস্টলেস হয়ে গেছেন, মানে কতটা অস্থির হয়ে গেছেন যে উনি ট্রাভেল থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছেন না। মানে উনি এমন একটা কন্ডিশনে চলে গেছেন যে ওনাকে ট্রাভেল করতে যেতেই হবে। এক তো এইরকম মানুষ, ওয়াইফ, এইরকম জায়গা ওনার ভালোই লাগছে না, উনি নিজেকে ট্রাভেলের থেকে দূরে রাখতে পারছেন না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। লিজ মানে হচ্ছে তলানি। তলানি মানে তোমরা জানো, মনে করো একটা এরকম একটা বটল আছে, ঠিক আছে, খুব একটা ভালো আঁকতে পারিনি, তো এখানে বেসিক্যালি ওয়াইন বলতে পারো, বা তোমরা এমনি কোল্ড ড্রিঙ্কসও খাও, যখন দেখবে লাস্ট পোর্শনে অল্প একটুখানি থেকে যায়, ওটা আমরা কেউ কেউ খেয়ে ফেলে, কেউ খায় না, ঠিক আছে। তো যারা খেয়ে ফেলে মনে করা হয় তারা একটুও বাদ রাখতে চায় না, পুরোটাই গিলে ফেলে। লিজ মিনস দ্য পার্টিকলস দ্যাট, মানে যেগুলো এখানে জমা হয়েছে, আর যে সেডিমেন্ট পোর্শন, যেগুলো একদম মানে এক্সট্রা পোর্শন নিচে জমে থাকে, সেগুলোকে পুরোপুরি খেয়ে ফেলা, মানে কি আর এক বিন্দুও না রাখা। তাহলে দেখো, ড্রিঙ্ক, আমরা লাইফকে কি ড্রিঙ্ক করতে পারি? এখানে উনি মেটাফর ইউজ করেছেন, তো আমরা লাইফকে ড্রিঙ্ক করতে পারি না, স্টিল উনি লাইফটাকে তুলনা করেছেন ওয়াইনের গ্লাসের সাথে, ঠিক আছে। এখানে লাইফ তুলনা করা হয়েছে ওয়াইনের গ্লাসের সাথে, এবং উনি বলছেন যে আমি আই উইল মানে ড্রিঙ্ক দ্য লাইফ টু দ্য ফুলেস্ট, মানে আমি আমার লাইফটাকে পুরোপুরি ম্যাক্সিমাম এনজয় করতে চাই, ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে চাই আমার লাইফটাকে। যেমনভাবে একটা ওয়াইনের গ্লাসের শেষ বিন্দুটুকু, মানে শেষ অল্প পোর্শনটুকু পান করে নেওয়া, ঠিক সেইভাবেই আমি লাইফের একদম শেষ বিন্দু পর্যন্ত আমি একদম ঘরে বসে থাকতে চাইছি না, আমার একদমই ভালো লাগছে না এখানে, আমি যেতে চাই বাইরে, নতুন কিছু এক্সপ্লোর করতে চাই, টিল দ্য এন্ড, আমার মৃত্যু পর্যন্ত, একেবারে শেষ পয়েন্ট পর্যন্ত আমি আমার লাইফটাকে এক্সপ্লোর করতে চাই। এই পর্যন্ত ক্লিয়ার, আই হোপ। All times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me and alone. All times I have enjoyed greatly, have suffered greatly, মানে there are times যখন কিনা একটা অ্যাডভেঞ্চারে যখন তুমি যাবে, কিছু ভালো এক্সপিরিয়েন্স হবে, কিছু খারাপ এক্সপিরিয়েন্স হবে। তো উনি বলছেন যে আমার এই যে গোটা জার্নিতে কিছু অ্যাডভেঞ্চার, কিছু মিস অ্যাডভেঞ্চার হয়েছে, যেরকম ভালোটাকেও আমি ওয়েলকাম করেছি, খারাপটাকেও আমি সেইভাবেই এমব্রেস করেছি, ঠিক আছে। তাহলে আমি এনজয় করেছি যতটা গ্রেটলি, সাফার করেছিও ততটাই গ্রেটলি, আমার সাফারিংও ততটাই ছিল। কাদের সাথে? কখনো কখনো আমি বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তার মানে যারা ছিল তার সঙ্গী সেই সময়, তার ফেলো ট্রাভেলার যারা ছিল, তাদের সাথে এনজয় করেছে, তাদের সাথে সাফার করেছে, আবার কখনো কখনো ইট ওয়াজ অনলি হিম, মানে শুধুমাত্র নিজে একা এনজয় করেছেন, নিজে একা সাফার করেছেন। আই হোপ এই লাইনটা ক্লিয়ার। অ্যান্ড অ্যালোন, একা, অ্যান্ড অন শোর অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেইনি হাইডেস ভেক্স দ্য ডিম সি। এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, বুঝতে হবে খুব ভালো করে, যথেষ্ট এটা এই লাইনটা কিন্তু মানে তোমরা বুঝতে পারবে না যদি নর্মালি এমনি পড়ো, বাকি লাইনগুলো তবু একটু হলেও বুঝতে পেরেছো, কিন্তু এই লাইনটার মানে একটু ভালোভাবে বুঝতে হবে। অন শোর, অন শোর, শোর মিনস এখানে ল্যান্ড, মানে অন শোর অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিফটস, দাঁড়াও, সো when through the scudding drifts the rainy Hyades vexed the dim sea, মানে আমি বলছি এখানে যে আমি এনজয় করেছি কখনো কখনো আমার ক্রিউ মেম্বারদের সাথে, কখনো নিজে, আবার কখনো সাফারও করেছি তাদের সাথে, কখনো একা সাফার করেছি। কোথায় কোথায়? অন শোর মানে ল্যান্ডে আমি সাফার করেছি, ল্যান্ডে এনজয় করেছি, আবার কোথায়? ইন দ্য মিডল অফ দ্য সি, মানে সমুদ্রের মাঝখানে। এই যে সিচুয়েশানটা, এটা পুরো সমুদ্রের মাঝখানের কথা বোঝানো হচ্ছে।
অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিপস। স্কাডিং ড্রিপস মানে কি আর রেইনি হায়ারেস মানে কি, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আচ্ছা, স্কাডিং মানে swiftly or smoothly running। তো এখানে স্কার্ডিং মিন্স কোনো কিছু সুইফটলি বা একদম স্মুথলি চলে যাওয়া, মানে অনেক সময় দেখবে এখানে বেসিক্যালি এটা বলা হয়েছে মেঘের সম্পর্কে, ঠিক আছে, ক্লাউডের সম্পর্কে। যখন দেখবে প্রচণ্ড জোরে বাতাস বয়, যখন ঝোড়ো হাওয়া, তখন দেখবে মেঘগুলো এক সাইড থেকে আরেক সাইডে খুব দ্রুত চলে যায়। তো এই দ্রুত চলে যাওয়াকে বলা হয় ড্রিফট, মিনিং ড্রাইভেন বাই দ্য উইন্ড, খুব দ্রুত চলে যাও। স্কার্ডিং মিন্সও সেম, যে স্মুথলি আর খুব একদম সুইফটলি চলে যাওয়া, মানে একদম খুব দ্রুত চলে যাওয়া। বেসিক্যালি স্কার্ডিং ড্রিপস হচ্ছে ক্লাউডের ব্যাপারে বলা হচ্ছে, ক্লাউডের ব্যাপারে বলা হচ্ছে। ওকে, অ্যান্ড রেইনি হায়ারেস। আচ্ছা, রেইনি হায়ারেসটা বলছি, হায়ারেস মিন্স আ গ্রুপ অফ স্টার্স, একত্রে একটা গ্রুপ অফ স্টারকে বলা হয় হায়ারেস, যেটা কিনা টরাস কনস্টেলেশন, টরাস অর্থাৎ বুল, ষাঁড়, ঠিক আছে। টরাস কনস্টেলেশন, কনস্টেলেশন মানে গ্রহাণুপুঞ্জ, অনেকগুলো গ্রহ এক জায়গায় হয়ে গ্রহাণুপুঞ্জ বা নক্ষত্রপুঞ্জ, কনস্টেলেশন মানে নক্ষত্রপুঞ্জ, সেই নক্ষত্রপুঞ্জের একটা পার্ট হচ্ছে হায়ারেস। এবার হায়ারেসটা ঠিক দেখতে এইরকম টাইপের হয়, এরকম ভি আকৃতির। এবার ভি আকৃতির দেখতে অনেকটা কাইন্ড অফ বুলের মতো লাগে, ঠিক আছে, এরকমভাবে একটু বুলের মতো লাগে, সেই জন্য এটা বুল বা টরাস। টরাস কনস্টেলেশনের পার্ট হচ্ছে হায়ারেস। এবার কেন রেইনি বলা হচ্ছে এখানে এটাকে, সেটা বলবো। হায়ারেস ইজ আ গ্রুপ অফ স্টার্স দ্যাট বিলংস টু দ্য টরাস কনস্টেলেশন। টরাস মিন্স বুল, যেটা কিনা ষাঁড়ের আকৃতির মতো দেখতে, এরকম ষাঁড়ের মুখের আকৃতি, যেটা ভি আকৃতি এরকম থাকে, এই যে ষাঁড়ের মুখের মতো। আসলে এইখানে যে গ্রহগুলো ছোট ছোট এরকম অনেকগুলো গ্রহ আছে, বেসিক্যালি 7টা বলা হয়, কিন্তু এখানে অনেক থাকে। তো এই ছোট ছোট গ্রহগুলো মিলে ভি আকৃতির একটা বুল শেপ তৈরি করা হয়, বুলের ফেস শেপ, সেটাকে বলা হয় হায়ারেস। এখানে আরও অনেক স্টার আছে। তো হায়ারেসকে রেইনি কেন বলা হয়েছে এবং কেন আমাদের এখানে হায়ারেসের কথাটা আনা হচ্ছে? গ্রিক মাইথোলজিতে মনে করা হতো যে যখন এই হায়ারেস, এটা নর্থ পোলে, নর্দার্ন স্কাইতে হতো, এই যে স্টারটা, এইটা হচ্ছে নর্দার্ন স্কাইতে হতো। তো এই যে স্টারটা যখন আকাশে রাইজ হতো বা সেট হতো, মানে যখন উঠতো বা আবার নেমে যেত, এটা মনে করা হতো, মানে অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি এটা মনে করা হতো যে এই যে তারাগুলো যখন আকাশে দেখা যায়, তখন বৃষ্টি এবং মানে প্রচণ্ড ক্লাউডি স্টর্মি একটা ওয়েদার আসতে চলেছে। মানে এই তারাগুলো আসলেই সেগুলো দেখে মানুষ বুঝে যেত যে এবার খুব প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া বা একটা খুব ঝড় বৃষ্টি, একটা স্টর্মি ওয়েদার একটা আসতে চলেছে, স্পেশালি সমুদ্রে, ঠিক আছে। তো আমাদের ইউলিসিস বলেছেন যে উনি শোরে বা ল্যান্ডে থেকে এক্সপিরিয়েন্স করেছেন ভালো ওয়েদার, খারাপ ওয়েদার। সিমিলারলি উনি যখন সমুদ্রে ছিলেন, ইন দ্য মিডল অফ দ্য সি, তখন উনি স্টর্মি ওয়েদার, ক্লাউডি ওয়েদার, প্রচণ্ড মানে ঝড়ঝঞ্ঝা একটা ওয়েদার উনি এক্সপিরিয়েন্স করেছিলেন, যেই সময় কিনা মেঘের দল দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল, মানে সুইফটলি একদম আকাশ থেকে প্রচণ্ড জোরে দৌড়ে চলে যাচ্ছে মেঘের দল। স্কাডিং ড্রিপস মানে আমি অলরেডি বলে দিয়েছি। অ্যান্ড রেইনি হায়ারেস মানে হায়ারেস হচ্ছে গ্রুপ অফ 7 স্টার, যেটা হচ্ছে টরাস কনস্টেলেশনের পার্ট ছিল। কনস্টেলেশন মানে হচ্ছে গ্রহাণু নক্ষত্রপুঞ্জ। আর এটা মনে করা হতো যে এই যে হায়ারেসটা আসার ফলেই সমুদ্রে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তার মানে অবভিয়াসলি এখানে এক্সপিরিয়েন্সটা খারাপ, ভালো নয়। তার মানে পোয়েট বলতে চাইছেন যে ইউলিসিস সমুদ্রেও খারাপ এক্সপিরিয়েন্স করেছে, ল্যান্ডেও করেছে, তা এটা তার মধ্যে এটা একটা জাস্ট ইমেজারি বলে দিয়েছে যে এরকম টাইপের সিচুয়েশান ঘটেছিল সমুদ্রে থাকাকালীন। আচ্ছা,
ভেক্সড দ্য ডিম সি, এই যে সিচুয়েশনটা হওয়ার পরে এটা ডিম সি, ডিম সিটা কেন ডিম, ডিম মানে হচ্ছে একদম বিষণ্ণ, মানে একদম অন্ধকার টাইপের, আবছা আবছা টাইপের, ডিম মানে আবছা, আবছা কারণ যেহেতু আকাশে অনেক মেঘ হয়ে গেছে, ক্লাউডি ওয়েদার, সেই কারণে অ্যাকচুয়াল যে তোমার সমুদ্রের যে আভা আছে, একটা একটা আলাদা কালার আছে, সেটা আর বোঝা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার হয়ে গেছে, একদম আবছা আবছা হয়ে গেছে। ভেক্সড মানে হচ্ছে উত্তাল করে দেওয়া, উত্তাল করে দেওয়া মানে কি, এই যে রেইনি হাই ডেস এসেছে, আকাশ থেকে স্কাডিং ড্রিপস মানে মেঘের দল দৌড়ে চলে যাচ্ছে, এবং এত স্টর্মি ওয়েদারের ফলে সমুদ্রেও উত্তাল হয়ে উঠেছে, বড় বড় ঢেউ উঠছে, সেই কারণে এই রকম সিচুয়েশান উনি এক্সপিরিয়েন্স করেছেন সমুদ্রে এবং ল্যান্ডেও এক্সপিরিয়েন্স করেছেন। আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট, আই অ্যাম বিকাম আ নেম, আই অ্যাম বিকাম আ নেম ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। তাহলে আই অ্যাম বিকাম আ নেম মিন্স আই অ্যাম বিকাম আ লেজেন্ড, আমি একজন লেজেন্ড হয়ে গেছি, আমি পপুলার হয়ে গেছি, অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা আমাকে চেনে, বাট তারা আমাকে এক ডাকে চেনে, তারা আমাকে কেন চেনে, কারণ আমি সবসময় কীভাবে ঘুরি, রোমিং উইথে, রোমিং মানে এদিক ওদিক ঘোরা তোমরা জানো, উইথ আ হাংরি হার্ট, এটা অ্যালিটারেশন আছে এইচ এইচ, আমি ফিগার অফ স্পিচের ওপর পরে একটা ভিডিও বানাবো, তার আগে জাস্ট এটা যেহেতু অনেকটা বড় পোয়েম, আর সেই কারণে একই ভিডিওতে এতটা বললে আই হোপ তোমরা সেইভাবে মানে একসাথে হয়ে যায় ব্যাপারটা। তো হাংরি হার্ট বলতে তিনি সবসময় ইনস্যাটিয়েটেড হার্ট, একটা মানে সবসময় কিছু নলেজ জানার, কিছু মানে না দেখাকে দেখার, অজানাকে জানার, মানে সবসময় ওনার মধ্যে একটা এক্সপ্লোরার ভাব ছিল, মানে বাইরে চলে যাব, এখানে থাকতে ভালো লাগছে না, এরকম একটা সিচুয়েশানে নিজেকে লেজি মনে হচ্ছে, মানে আনপ্রোডাক্টিভ মনে হচ্ছে, তো ওনাকে বাইরের লোকজন, মানে ওনার ইথাকার লোকজন না, বাইরের লোকজন, উনি যেহেতু পপুলার হয়ে গেছেন, এত বড় একটা যুদ্ধ জয় করে এসেছেন, সেই কারণে অত বড় একটা যুদ্ধ জয় করার জন্য তিনি পপুলার হয়ে গেছেন, তিনি লেজেন্ড ফিগার হয়ে গেছেন, তাকে সবাই চেনে, ঠিক আছে। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, কারণ কি আমি সবসময় একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরি, কারণ কি আমার মানে আরও বেশি অ্যাডভেঞ্চারের প্রয়োজন, আমার আমি আমি খুব থার্স্টি, আমি ক্ষুধার্ত, ঠিক আছে, হাংরি আমি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছুই দেখেছি, ঠিক আছে, আমি অনেক কিছুই দেখেছি জেনেছি, কি কি দেখেছি জেনেছি, সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, ঠিক আছে, আমি এই জিনিস দেখেছি, মানে আমি এই 20 বছর ধরে, মানে যুদ্ধ কমপ্লিট হওয়ার যে 10 বছর পরে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গা থেকে যখন সেখানে গেছি সেখানকার মানুষের সাথে পরিচয় হয়েছে, ম্যানার্স মানে তাদের আলাদা আলাদা রকম ম্যানার, কারোর খাদ্যাভ্যাস আলাদা, কারোর ক্লোদিং আলাদা, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন কাস্টম ট্র্যাডিশনের সাথে আমি পরিচিত হয়েছি, ম্যানারের সাথে। ক্লাইমেট মানে বিভিন্ন জলবায়ুর সাথে পরিচিত হয়েছি। কাউন্সিলস বিভিন্ন পরিষদ, তাদের মন্ত্রিসভা, রাজসভার পরিষদের সাথে আমি পরিচিত হয়েছি। গভর্নমেন্টের সাথে আমি পরিচিত হয়েছি। তো মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমি যে যে জায়গায় গেছি সেখানে মানে নতুন মানে যে কোনো জায়গায় আমি ঘুরেছি, যেহেতু আমি পপুলার হয়ে গেছি, আমাকে সবাই চেনে, মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমাকে সবাই প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করে, অনার করে, আমাকে সেই মানে তারা সেই জায়গায় মানে আমাকে অ্যাডোর করে, আমাকে পুজো করে কাইন্ড অফ, কারণ কি আমি সেরকমই একটা ফিগার যে বাইরের লোকজন, আমি বাইরে গেলে তারা যেহেতু আমার সম্পর্কে এত আমি গ্রেটেস্ট একটা ওয়ারিয়ার, সেই জন্য তারা আমাকে কি মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, সবাই আমাকে অনার করে, আমাকে সবাই সম্মান করে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, এখানে আগেইন ব্যাটলের ডিলাইট, ডিলাইট মিন্স উল্লাস বা আনন্দ, আমি যুদ্ধের আনন্দ কীভাবে পান করতে পারি, তাই না, ওয়ার মিন্স ব্লাড শেড, ট্র্যাজেডি, ঠিক আছে, প্রচুর পরিমাণে হত্যা, মানুষের কান্না, তাহলে কিভাবে সেটা ডিলাইট হতে পারে, মানে সেটা আনন্দ কিভাবে হতে পারে, কিভাবে ইউলিসিস বলতে পারেন যে তিনি মানে ড্রিঙ্ক করেছেন ব্যাটলের ডিলাইটটা। অ্যাকচুয়ালি এটা আই গেস পোয়েট এইটা বলতে চেয়েছেন যে যেহেতু ওনারা ওয়ারিয়ার্স ছিলেন, তারা মানে মরতে ভয় পেতেন না, সেই কারণে এটা কাইন্ড অফ গ্লোরিফাইড একটা ব্যাপার তাদের কাছে, একটা ভীষণ একটা ভালো ব্যাপার যে তারা যুদ্ধ করেন এবং তারা ফাইট করে অন্যদেরকে হারিয়ে দিচ্ছে বা কোথাও না কোথাও নিজেদেরকে প্রমাণ করছেন। তো সেই ক্ষেত্রে একটা ওয়ারিয়ারের কাছে বোধহয় ওয়ার্ডটা খুব ভালো লাগে বা সেই ভালো লাগার জায়গা, সেই কারণে বলছেন যে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, পিয়ার্স মানে আমার ফেলো মেটস, ফেলো ট্রাভেলার্স,
ফেলো ট্রাভেলার্স মিনস আমার যারা সহযোদ্ধা ছিল, এখানে সহপাঠী নয়, সহযোদ্ধা বা যারা আমার সাথে একসাথে ট্রাভেল করেছে, একসাথে বাকি যারা যুদ্ধ করেছে, আমি তাদের সবার সাথে আমি যুদ্ধের আনন্দটাকে উপভোগ করেছি, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি এবং সেই ডিলাইটটা আমি পান করে নিয়েছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। কোথায়? ফার অন দ্য রিঙ্গিং প্লেন। রিঙ্গিং প্লেন কেন? রিঙ্গিং মিন্স ফুল অফ নয়েজ, মানে প্রচণ্ড পরিমাণে আওয়াজযুক্ত। কারণ কি, যখন যুদ্ধক্ষেত্রে তুমি বিভিন্ন রকম ক্ল্যাশের আওয়াজ পাবে, দেখবে ক্ল্যাশ অফ সোর্ডস অ্যান্ড শিল্ডস, একে অপরের সাথে আওয়াজ হচ্ছে, তারপরে ব্যাটেলে মানুষজন চিৎকার করে, তাহলে ব্যাটেল মানে একটা বেশ ক্রাউডি নয়েজি একটা জায়গা, তাই তো? সেই জন্য রিঙ্গিং মানে সবসময় সাউন্ড, সেখানে সারাক্ষণ কিছু না কিছু আওয়াজ হতে থাকছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। আচ্ছা, ট্রয়কে উইন্ডি কেন বলা হয়েছে? আমরা বলেছিলাম ট্রয়ের যুদ্ধ এটা। ট্রয় মানে ওই যে যেখানে ট্রোজান ওয়ার হয়েছিল সেই ট্রয়টাকে উইন্ডি কেন বলা হয়েছে? ক্লাইমেট ওয়াইজ এটা মনে করা হয় যে মানে আগেকার মানে ওটার যে জলবায়ু অনুসারে ট্রয় জায়গাটা ছিল ওখানে প্রচণ্ড পরিমাণে নর্থ উইন্ড বইতো, মানে উত্তরে হাওয়া, আর সেই জায়গাটা কিন্তু খুব একটা শান্ত পরিবেশ নয়, খুব একটা মানে ঝোড়ো বাতাস বয় সবসময়, মানে সবসময় অ্যাটমসফিয়ার একটা উত্তাল হয়ে থাকে, পিসফুল বা কাম একটা পরিবেশ নয় ওখানে। সেই জন্য বলা হয়েছে যে আমি কোথায় ব্যাটেলের ডিলাইটটা পান করেছি, ব্যাটেলের আনন্দ কোথায় পেয়েছি আমি? ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। সেই ট্রয়তে যেখানে ওয়েদার ক্লাইমেট এরকম উইন্ডি, চারিদিকে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছিল এবং চারিদিকে যুদ্ধের এই যে আওয়াজে মুখরিত হয়েছিল, সেরকম জায়গা থেকে আমি যুদ্ধের আনন্দ পান করে এসেছি। নেক্সট লাইন, আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। অবভিয়াসলি উনি যেখানে যেখানে গেছেন, যে অ্যাডভেঞ্চার করেছেন, যা কিছু এক্সপ্লোর করেছেন, তিনি সব কিছুরই পার্ট। তিনি সেখান থেকে কিছু নিয়ে এসেছেন, নিজের কিছু সেখানে দিয়ে এসেছেন। মানে তুমি যখন নতুন নতুন পিপলের সাথে মিট করবে, তখন তোমার থেকে সে কিছু জানবে, তার থেকে তুমি কিছু জানবে। সেক্ষেত্রে একটা বরাবরই এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয় যে আমি যেখানে যাই সেখান থেকে আমি কিছু না কিছু নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। আমি যার সাথে মিট করেছি, যে জায়গায় গেছি, আমি সব কিছুরই পার্ট অ্যান্ড পার্সেল। ওকে, ইয়েট all experience is an arch where through gleams that untraveled world whose margin fades forever and forever when I move. Yet তারপরেও উনি বলছেন যে আমি প্রচুর জায়গা গিয়েছি, প্রচুর, মানে আমার ভিজিট করা হয়ে গেছে অনেক জায়গায়। এই 10 বছরে আমি এত ঘুরেছি, এত ট্রাভেল করেছি আমার ফেলো ট্রাভেলারদের সাথে, কখনো খারাপ সিচুয়েশান, কখনো ভালো সিচুয়েশান, কিন্তু আমি 10 বছরে অনেক জায়গা ঘুরেছি, ইতিমধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স করেছি, প্রচুর মানুষের সাথে মিট করেছি। তবুও ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ। আর্চ মিন্স এইরকম একটা জায়গাকে বলা হয় আর্চ। আর্চ মানে খিলান, মানে এরকম জায়গা থেকে দেখবে বেসিক্যালি এটা প্যালেস টাইপের জায়গাতে থাকে বা নর্মাল বাড়িতেও থাকে, কাইন্ড অফ উইন্ডো টাইপের, এরকম জায়গা থেকে অনেক দূরে দেখা যায়, ঠিক আছে? মানে এরকম একটা, ঠিক এরকম একটা থাকে, এখান থেকে অনেক দূরে দেখা যায়। yet all experience is an arch where through glimpse মানে ঝলক, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটার মানেটা বুঝতে হলে আগে আমি বলি। মনে করো আমরা যখন হরাইজন দেখতে পাই, এই যে ধরো হরাইজন মানে কি দিগন্ত রেখা, যেখানে কিনা সূর্য ডুবে যাচ্ছে, ঠিক আছে? সেটা হরাইজন মানে ল্যান্ডেও হতে পারে, সমুদ্রেও হতে পারে, ঠিক আছে? কারণ দিগন্ত রেখা মানে কি, ওয়্যার দ্য স্কাই অ্যান্ড দ্য ল্যান্ড মিটস, বা ওয়্যার দ্য স্কাই অ্যান্ড দ্য সি মিটস, এই জায়গাটাকে তো হরাইজন। বাট অ্যাকচুয়ালি কি হরাইজন বলে কোনো এরকম রেখা থাকে? ওটা তো কাল্পনিক। মানে তুমি যত এগিয়ে যাবে হরাইজন তো তত পিছোতে থাকবে, কারণ এরকম কোনো তো লাইন নেই। দূর থেকে দেখলে মনে হয় যে সূর্য গিয়ে ওখানে, মানে যখন সূর্য উঠছে ওখান থেকেই উঠছে, ওই যে মাটির ওই নিচ থেকে উঠছে আর আবার ডুবে যাচ্ছে ওই হরাইজনের নিচে। বাট অ্যাকচুয়ালি কি তাই না? কারণ এরকম জায়গায় তুমি যখন দেখবে, তুমি যত এগিয়ে যাবে দেখবে ওই লাইনটা ফেড হয়ে যাচ্ছে, মানে হরাইজন তুমি কখনো ছুঁতেই পারবে না, তুমি যত এগোবে হরাইজন পিছোতেই থাকবে। তার মানে কি, এটার সাথে উনি তুলনা করেছেন যে আমরা মানে মানুষ যত জানি, যত চিনি, আমাদের কি চেনা বা জানা শেষ আছে, বা ট্রাভেল করা শেষ আছে, এক্সপিরিয়েন্স করার? আজকে একটা নতুন নলেজ গেইন করছি, কাল একটা নতুন এক্সপিরিয়েন্স করছি। তো উনি বলছেন যে ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ।
এরকম একটা আর্চের মধ্যে থেকে উনি দেখছেন যে দূরে দিগন্ত রেখা দেখা যাচ্ছে। দিগন্ত রেখা দেখা যাচ্ছে বলতে মানে ট্রাভেলের দিগন্ত রেখা, মানে ট্রাভেল উনি প্রচুর জায়গা ঘুরেছেন। ওনার তো মনে হতেই পারে যে না, দিস ইজ অল, মানে আমার দ্যাটস অল, আমার আর দরকার নেই, আমি এখানেই স্টপ করলাম। না, আবার কি সবথেকে বড় কথা, উনি এখন বয়স হয়ে গেছেন, তারপরে ওনার মনে হচ্ছে যে এই আর্চের থ্রুতে, আর্চ মানে কিন্তু খিলান, ঠিক আছে, খিলান বা জানলা টাইপের একটা জায়গা। Yet all experience is an arch where through, যার মধ্যে দিয়ে glimpse that untraveled world, আমি কিসের ঝলক দেখতে পাচ্ছি, সেই আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে আমি এখনও ট্রাভেল করিনি, বাট আমি প্রচণ্ড পরিমাণে আই এম আর্নেস্টলি বা আই এম ইয়ার্নিং টু ট্রাভেল, ঠিক আছে, আমার প্রচণ্ড পরিমাণে একটা ইচ্ছে আছে, উইল পাওয়ার আছে, আমি ওখানে যাব। সেরকম আনট্রাভেল ওয়ার্ল্ডটা আমি কোথা থেকে দেখতে পাচ্ছি, আর্চের থ্রু, ঠিক আছে। তো আর্চের থ্রু, গ্লিমস মানে ঝলক বা হ্যাঁ ওরকম ঝলক, তো আমি সেখান থেকে এক ঝলক দেখতে পাচ্ছি যে সেই যে আনট্রাভেল ওয়ার্ল্ডটা রয়েছে, হুজ মার্জিন ফেডস লাইক দ্য হরাইজন, হরাইজনে যেরকম আমি যত যেতে থাকি তার মার্জিন ফেড হতে থাকে, সিমিলারলি আমি যত ট্রাভেল করতে থাকবো, যত নতুন নতুন এক্সপিরিয়েন্স যত এক্সপ্লোর করতে থাকবো, দেয়ার ইজ স্টিল সামথিং, ঠিক আছে, ইনএক্সপেরিয়েন্সড অ্যান্ড দেয়ার ইজ সামথিং যেটা কিনা আমাদের এখন আনট্রাভেলড রয়ে গেছে, ঠিক আছে, তার মার্জিনটা ফেড হয়ে যাচ্ছে ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ, আমি যত মুভ করছি, আমি যত এগিয়ে যাচ্ছি, আমার অজানাকে জানার তৃষ্ণা তত বাড়ছে, আমার সামনে তত বেশি রাস্তা খুলে যাচ্ছে, আমার খিলানের সাহায্যে, আমি এই যে আর্চের সাহায্যে আমার নতুন নতুন রাস্তা পেয়ে যাচ্ছি, আমার এখনও অনেক কিছু দেখতে বাকি আছে। নেক্সট লাইন, হাউ ডাল ইট ইজ টু পজ, ডাল মানে জানো খারাপ, মানে আমি যদি এক্ষুনি পজ করে দিই, মানে ইফ আই স্টপ ট্রাভেলিং, তাহলে এটা কতটা খারাপ বিষয় হবে। এক তো আমি এরকম একটা জায়গায় আছি যেখানে মানুষজনের সাথে আমার ঠিক খাপ খাইয়ে নিতে পারছি না আমি, তো সেখানে আমি যদি লাইফ শেষ হওয়ার আগেই আমি যদি এখানেই পজ করে দিই, মানে আমি আর কিছু নতুন কিছু এক্সপ্লোর করতেই চাইছি না, তাহলে এটা কতটা খারাপ বিষয় হবে। টু মেক অ্যান এন্ড, এখানেই শেষ করে দেওয়া, যে আমার আর কিচ্ছু দেখার নেই নতুন করে, আমার আর কিচ্ছু জানার নেই, জাস্ট লাইক দ্য ইথাকার মানে মানুষজন যারা কিনা দে ডোন্ট ফিল লাইক ট্রাভেলিং, ঠিক আছে, দে ডোন্ট ফিল দ্যাট দে শুড ট্রাভেল, ঠিক আছে, তাদের ট্রাভেল করার ইচ্ছাই নেই, তো সেরকম মানুষে পরিণত হয়ে আমার তো এটা ডাল ছাড়া আর কিছুই নয়। টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, আচ্ছা রাস্ট মানে হচ্ছে মরিচা, মরিচা বা মরচে ধরা তোমরা জানো, আনবার্নিশড মানে হচ্ছে আনপলিশড, হি ইজ কম্পেয়ারিং হিমসেলফ হিয়ার উইথ আ মেটালিক থিং, কোনো একটা মেটালের একটা আইটেমের সাথে উনি নিজেকে তুলনা করেছেন। যখন দেখবে কোনো মেটালের ধরা, অ্যাজ ফর এক্সাম্পল আমি নিলাম একটা শোর্ড, একটা তরোয়াল, যেটা তুমি ইউজ করলে না, দিনের পর দিন ফেলে রাখলে দেখবে মরচে ধরে যাবে, যে কোনো জিনিস আমরা কোনো মেটালের জিনিস মরচে ধরে যায়, আর কিছুদিন পর সেটা এতটাই ডাল লাগে, মানে কালার ফেড হয়ে যায় এবং সেটার কোনো ইউজ থাকে না, ঠিক আছে। সিমিলারলি হি কম্পেয়ার্স হিমসেলফ অ্যাজ আ মেটালিক থিং, যেটা কিনা যদি পলিশ না করা হয়, যদি আনপলিশ রাখা হয়, তাহলে সেটা রাস্ট হয়ে যাবে, মানে সেটা মরচে ধরে যাবে। মানে নিজেকে উনি বলছেন যে আমি যদি ইথাকার মধ্যে এখানে মানে বসে থাকি, আর এইটুকু জায়গার মধ্যেই আমি বসে থাকি, আমি যদি আর বাইরে না বেরোই, তাহলে আমি তো আমার তো সেই মেটালের মতো অবস্থা, আমি তো নিজেকে পলিশ করছি না, আমার তো মরচে ধরে যাচ্ছে। নট টু শাইন ইন ইউজ, যেটা কিনা শাইন মানে ইউজ করলে শাইন করে, তুমি যদি একটা কোনো জিনিস ইউজ করতে থাকো সেটা ততটাই শাইন করে, কিন্তু ফেলে রাখলে সেটা মরচে ধরে যাবে। সিমিলারলি উনি বলছেন যে আমি যদি এখানে বসে থাকি, তাহলে তো আমার তো মরচে ধরে যাওয়া ছাড়া কোনো লাভ নেই, একে তো বয়স হয়ে গেছে, তার উপরে আমার আর এই যে মানুষদের সাথে বসে থেকে তো আমার কোনো কাজ নেই। অ্যাজ দো টু ব্রিথ ওয়াইল লাইফ, তিনি এটা কাইন্ড অফ একটু কন্টেম্পচুয়াস ওয়েতে বলেছেন, একটু মানে অবজ্ঞাপূর্ণ ওয়েতে, যে মানে এই যে ইথাকান পিপল যারা আছে, ইথাকার মানুষজন, তাদের কাছে মানে মেয়ার ব্রিথিং ইজ এ লাইফ, মানে শুধুই কি আমরা শ্বাস নেওয়ার জন্য জন্মগ্রহণ করেছি, যেখানে এসেছি যে শুধু শ্বাস নিলাম, খেলাম, ঘুমালাম, কিছু টাকা পয়সা ইনকাম করলাম, দিয়ে মরে গেলাম, সেরকম তো নয়। অ্যাজ দো টু ব্রিথ ওয়াইল লাইফ, মানে এই যে লোকদেরকে দেখে মনে হচ্ছে যেন যে শুধু শ্বাস নেওয়াটাই, মানে আমরা এখানে শুধুমাত্র এসেছি শ্বাস গ্রহণ করতে এবং শ্বাস ছাড়তে, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। লাইফ পাইলড অন লাইফ,
লাইফ পাইলড অন লাইফ মানে, আমি আগে লাইনটা পড়ে নিই, লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স। আচ্ছা, লাইফ পাইলড অন লাইফ, পাইল মানে হচ্ছে স্তূপ করা, একটার পর একটা স্তূপ করা। মনে করো তুমি টেবিলের উপর মানে বই সাজিয়েছো, একটার পর একটা যে সাজানো, এটাকে পাইল করা বলা হয়, মানে হিপ বা স্তূপ। তো একটার পর একটা লাইফ, ঠিক আছে, লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল। এটাতে পোয়েট মানে এটা বোঝাতে, মানে আমাদেরকে এটা বোঝাতে চাইছেন যে আমাদের তো একটাই জীবন, মানে আমাদের এই যে মানুষ হিসেবে আমরা এখানে এসেছি, একটাই লাইফ। বাট উনি বলছেন যদি আমাদের সুযোগ থাকতো যে আমরা অনেকগুলো লাইফ বাঁচতে পারি, মানে আমাদের কাছে লাইফ পাইলড অন লাইফ আছে, মানে আমাদের কাছে অনেকগুলো জীবন আছে, স্টিল অনেক কিছু অজানা থেকে যায়। মানে আমাদের কাছে অনেকগুলো লাইফ পেলেও সেটা এনাফ নয় টু এক্সপ্লোর দ্য হোল ওয়ার্ল্ড। কিছু না কিছু বাকি থেকে যাবে মৃত্যুর আগে আমাদের কাছে অনেকগুলো লাইফ দিলেও আমরা কখনো কমপ্লিট করে উঠতে পারবো না। আর সেখানে তো আমরা মানুষ একটাই লাইফ পেয়েছি। এখানে বলেছে লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল। একটার পর একটা জীবন পেলেও তবুও আমাদের কাছে সেটা খুব কম সময় হয়ে যাবে, কারণ আমাদের কাছে তবুও মনে হবে যে কিছু না কিছু বাকি রয়ে গেল। আর সেখানে অ্যান্ড ওয়ান টু মি লিটল রিমেইনস, সেখানে তো আমরা তো একটাই জীবন পেয়েছি, ওয়ান মানে ওয়ান লাইফ। সেখানে আমরা মানুষ, এখানে ইউলিসিস বলছেন সেখানে তো আমি একটাই লাইফ পেয়েছি, এই একটা লাইফে তো আমার এইটুকু পড়ে আছে টাইম। লিটল রিমেইনস, রিমেইনস মানে পড়ে থাকা, ঠিক আছে। তো আমার কাছে তো এইটুকু পড়ে আছে। এক তো আমি এজেড হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি 20 বছর অলরেডি এক জায়গা থেকে চলে এসেছি। আমার লাইফের প্রাইম টাইম, আমার ইউথ যে টাইমটা, আমার যৌবনকাল সেখানে কেটে গেছে, আর আমি মানে বৃদ্ধ বয়সে এখন এখানে পড়ে আছি। তারপরেও আমি যদি ভেবে নিই যে আমি আর বেরোবো না, আমি এখানেই পড়ে থাকবো, তাহলে তো আমার কাছে লিটল রিমেইনস, কিছুই পড়ে থাকলো না, একদম অল্প পড়ে থাকলো। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের, ইটার্নাল সাইলেন্স বলতে কি বলতে পারে? ইটার্নাল সাইলেন্স বলতে ডেথকে বোঝাচ্ছে, মৃত্যু। ওকে, তো এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। আমরা এই যে মানুষ বেঁচে আছি, আমাদের কিন্তু প্রত্যেকটা মোমেন্ট, প্রতিটা আওয়ার, প্রতিটা মিনিট, সেকেন্ড, সেগুলো কিন্তু আমরা আমাদের মৃত্যু থেকে বাঁচিয়ে রাখছি। মানে আমাদের উই অল নো দ্যাট দ্য ডেস্টিনেশন ইজ দ্য ডেথ, ঠিক আছে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন ডেথ, মানে মৃত্যুতে গিয়ে আমাদের শেষ হতে হবে। তো আমরা প্রতিটা মুহূর্তকে ইটার্নাল সাইলেন্সের থেকে সেভ করে রাখছি, মানে কি আমাদের প্রতিটা মুহূর্ত কিন্তু কোথাও না কোথাও সেই মৃত্যুর আগে, মানে সেই মৃত্যু থেকে নিজেদেরকে সাইড করে রাখা। তাহলে আমাদের এভরি আওয়ার, প্রতিটা সময় আমাদের সেভ ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, মৃত্যু থেকে আমাদের নিজেদেরকে আলাদা করে কিছুটা টাইম আমাদের জন্য রাখা। সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, মানে আমাকে সামথিং মোর, আরও কিছু করতে হবে, ব্রিঙ্গার অফ নিউ থিংস। নিউ থিংস মানে এভরি আওয়ার, এভরি মিনিট, এভরি সেকেন্ড আমাদেরকে উইল হ্যাভ টু নো দ্য নিউ থিংস, নিউ নলেজ, ঠিক আছে, নিউ হরাইজন টু এক্সপ্লোর। আমাদেরকে আরও অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। প্রতিটা আওয়ার, প্রতিটা মিনিট আমরা সেই ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ ডেথ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছি, এবং সেখানে আমাদেরকে কিছু আরও নতুন কিছু আমাদের সেখান থেকে গেইন করে নিতে হবে বিফোর দ্য ডেথ, বিফোর দ্য ফাইনাল ডেস্টিনেশন। যেখানেই যাই না কেন সেখান থেকে আমাদের আরও কিছু নতুন কিছু, জাস্ট বিফোর দ্য এন্ড আমাদের কিছু নতুন কিছু মানে অর্জন করে নিতে হবে। আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন নতুন জিনিস আনতে হবে, অর্জন করে নিতে হবে। অ্যান্ড ভাইল ইট ওয়াজ ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, ঠিক আছে, এইটার মানে উনি বোঝাতে চাইছেন কাইন্ড অফ নিজের প্রতি একটু অবজ্ঞা থেকে, যে ভাইল মিন্স, ভাইল মানে হচ্ছে অশুভ বা ইভিল, অশুভ। উনি বলছেন যে ভাইল ইট ওয়্যার, মানে এটা তো খুব ইভিল একটা কাজ করো, আমি তো খুব পাপ করে ফেলছি, কারণ কি মানে দিস ইজ লাইক আ ক্রিমিনাল অফেন্স, যে আমি ফর সাম 3 sons, 3 sons মানে হচ্ছে ইয়ার, সানস রিপ্রেজেন্টস ইয়ার্স। উনি অ্যাকচুয়ালি ইথাকাতে এসে উনি অলরেডি 3 বছর এখানে কাটিয়ে ফেলেছেন, মানে সেই যে 10 বছর অ্যাডভেঞ্চার করার পরে বাড়ি এসে অলরেডি উনি তিন বছর কাটিয়ে ফেলেছেন, তাই জন্য 3 sons রিপ্রেজেন্টস 3 years টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ। উনি বলছেন যে আমিও তো সেই সেম কাজই করছি, মানে লাইক দ্য পিপল অফ ইথাকা,
ওরাও সেই হোর্ড করছে, ফিড করছে, স্লিপ করছে, আমিও সেই 3 বছর ধরে তাই করলাম। আমি স্টোর করলাম আমার জিনিসপত্র, কিছু ইনকাম করে কিছু ওয়েলথ আমি একত্র করলাম, হোর্ড মানে মজুত করা, সেই একই জিনিসই তো করছি আমি। তাই এটা তো কাইন্ড অফ ক্রিমিনাল অফেন্স, মানে আমি তো এটা প্রচণ্ড পরিমাণে একটা পাপ করে ফেলছি যে আমি এরকম একটা মানে আমার যে হার্টের যে ডিজায়ারটা, ঠিক আছে, যে ডিজায়ারটা আমার আছে সেটাকে সাইডে রেখে আমি অলরেডি 3 বছর ওয়েস্ট করে ফেলেছি এই জায়গায় থেকে, এরকম একটা ব্যারেন আইল্যান্ডে থেকে আমি 3টে বছর শুধুমাত্র এই সমস্ত করে আমি কাটিয়ে দিয়েছি। এটা প্রচণ্ড একটা খারাপ অশুভ জিনিস। And this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star. গ্রে স্পিরিট কেন? গ্রে মানে এখানে গ্রে মিন্স এখানে ওল্ড এজকে বলা হচ্ছে। গ্রে মানে কি, হেয়ারটা গ্রে হয়ে যায় না যখন তুমি বয়স হয়ে যাবে, তোমার চুল পেকে সাদা হয়ে যাবে, কাইন্ড অফ গ্রে বলা হয় বয়স হয়ে গেলে, ঠিক আছে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, স্পিরিট মানে আমাদের ভিতরের সোলটা, আমাদের মানে কিছু করার তাগিদ, ক্ষমতা। তো অ্যান্ড দিস গ্রে স্পিরিট, এই দিস গ্রে স্পিরিট বলতে উনি কাকে বুঝিয়েছেন? নিজেকে বুঝিয়েছেন, যে এই যে গ্রে স্পিরিটটা, এই যে ওল্ড ম্যান, মানে আমি যে এখন যে এই যে বয়স হয়ে গেছে আমার, ইয়ার্নিং, ইয়ার্নিং মানে প্রচণ্ড পরিমাণে আকাঙ্ক্ষা, ঠিক আছে, আকাঙ্ক্ষা। এই আমি একটা গ্রে স্পিরিট, বুড়ো হয়ে গেছি, আমার ভিতরে ভিতরে এতটাই ইচ্ছা, ইন ডিজায়ার, প্রচণ্ড পরিমাণে ইচ্ছে টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। আচ্ছা, সিঙ্কিং স্টার মানে সেই স্টারগুলো, আমাদের সূর্য কাইন্ড অফ সেই স্টারের মধ্যেই পড়ে। সূর্য ওঠে এবং একটা সময় ডুবে যায়। ডুবে কোথায় যায়? অ্যাকচুয়ালি কি ডুবে যায়? ডুবে তো যায় না, বাট আমাদের চোখে মনে হয় হয় হরাইজনে ল্যান্ডের নিচে চলে গেল, বা সমুদ্রে যদি হয় তাহলে সেটা নিচে চলে গেল, মানে ডুবে গেল। তো সেই রকমই একটা স্টার যে কিনা প্রথমে রাইজ করলো, তারপর যখন সেট করছে, মানে যখন ডুবে যাচ্ছে, সেই স্টারটা কোথায় যায় আমরা কি কেউ জানি? আমি তো নিশ্চয়ই সেই পর্যন্ত আর যেতে পারবো না। এই যে সূর্য ডুবে গেল মানে কি সূর্য নিচে ডুবে গেল? না, সেটা অন্য কোথাও আছে, সেটা অবভিয়াসলি আমাদের পৃথিবী গোল। তাহলে সিঙ্কিং স্টার মানে যে স্টারটা ডুবে যাচ্ছে বাট তার হদিশ পাওয়া যাচ্ছে না, সে তো যাচ্ছে কোনো না কোনো জায়গায়, বাট আমাদের কাছে মনে হচ্ছে কি এই যে রাত হয়ে গেল মানে এটা সূর্য ডুবে গেল, বা এই যে তারাটা যে সিঙ্কিং, যে স্টারটা, সিঙ্কিং মানে ডুবে যাওয়া, যে এই স্টারটা যেটা ডুবে যাচ্ছে তার হদিশ আমরা আর পাবো না। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আটমোস্ট মানে একদম একদম সর্বোচ্চ, বাউন্ড অফ হিউম্যান থট মানে আমরা হিউম্যানরা যারা ভাবতেও পারি না যে এরকম মানে কিছু এমন জিনিস আছে যেগুলো আমাদের নলেজের বাইরে, মানে সেরকম কোনো কিছুর কোয়েশ্চেন হয়তো সলভ করা যায়নি, এখন অনেক কিছু আনসলভ মিস্ট্রি আছে যেটা আমরা হিউম্যান বিং সলভ করতে পারিনি। সেরকম আমরা সাধারণ মানুষ দেখছি সকালে সূর্য উঠছে, সন্ধ্যাবেলা ডুবে যাচ্ছে, সেরকম তারপরে স্টারও উঠছে, স্টার রাত্রেবেলা উঠছে, তো সেরকম সেই যে স্টারটা ডুবে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এটা আমাদের হিউম্যান থটের বিয়ন্ড, মানে অনেক অনেক দূরে, বিয়ন্ড মানে অনেক দূরে। সেরকমই একটা স্টার যেরকম কোথায় যায় তার অ্যাকচুয়াল ডেস্টিনেশন কোথায় আমরা জানি না, সিমিলারলি আমিও সেরকমভাবেই এইরকমভাবেই নলেজকে ফলো করব, যে কোথায় চলে যাব মানে তার হদিশ পাওয়া যাবে না, মানে একটার পর একটা জানতে জানতে, একটার পর একটা হরাইজন পাল্টে পাল্টে একটা একটা এরিয়া যেতে যেতে অনেক দূরে চলে যাব, ঠিক আছে, যার কোনো মানে লিমিটেশন থাকবে না, তার কোনো সীমা থাকবে না যে আমি কোথায় চলে যাব। লাইক আ সিঙ্কিং স্টার, আমি সিঙ্কিং স্টারের মতো নলেজকে ফলো করতে করতে অনেক দূরে, বিয়ন্ড দ্য হিউম্যান ইম্যাজিনেশন, বিয়ন্ড দ্য হিউম্যান থট আমি চলে যাব। এবার নেক্সট প্যারা দেখো। আচ্ছা, নেক্সট প্যারাতে উনি এতক্ষণ তোমরা বুঝতে পারলে নিজের আর্টমোস্ট ডিজায়ার, আর্নেস্ট ডিজায়ার টুয়ার্ডস দ্য ট্রাভেলিং, ওনার এতটা ভালো লাগা উনি জাহির করেছেন। এবার ভাবছেন যে আমি তো চলে যাব, আমার তো এখানে থাকতে একদমই ইচ্ছে করছে না, বাট আমার রাজ্যের কি হবে, আমার ইথাকার কি হবে? নিশ্চয়ই কারোর না কারোর হাতে একটা রেসপন্সিবিলিটি আমাকে দিতে তো হবে। আমি এতদিন ছিলাম না, 20 ইয়ার্স, তারপরে আবার এসে যদি আবার চলে যাই তাহলে আমার রাজ্যের শাসন ভার, রুলিং পাওয়ারটা তো, অথরিটি তো কারোর কাছে না কারোর কাছে আমাকে দিতেই হবে। তো সেটা কে? তো তিনি দেখলেন যে হি হ্যাজ হিজ ওন সান, তার নিজের ছেলে আছে, এবং এই স্ট্যান্ডার মাধ্যমে উনি ওনার ছেলেকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করাচ্ছেন। তো হোয়াট ইজ দ্য নেম অফ হিজ সান? টেলিম্যাকাস। উনি আমাদেরকে
ওনার ছেলের সাথে পরিচয় করাচ্ছেন, বলছেন দিস ইজ মাই সান মাই ওন টেলিম্যাকাস, আমার নিজের ছেলে টেলিম্যাকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড আইল। সেপ্টারটা ইম্পর্টেন্ট। সেপ্টার মিন্স এরকম কাইন্ড অফ একটা রড টাইপের, ঠিক আছে, এরকম টাইপের, জানি না, একদম খুবই বাজে হয়ে গেছে এটা, একটা রড টাইপের, ঠিক আছে, এরকম টাইপের ধর, আমি বললাম এর ম্যাজিক রড হয়ে গেছে এটা। তো সেপ্টার মিন্স তোমরা মুভিতে অনেক সময় দেখে থাকবে যে একটা লম্বা রড থাকে, যেটা কাইন্ড অফ সেরেমোনিয়াল স্টাফ, আর যেটা একটু ডেকোরেটেড বা অর্নামেন্টেড একটা আছে, এবং সেই যে স্টাফটা সেটা রিপ্রেজেন্টস রয়্যাল অথরিটি, বা কিংশিপ। ওকে, মানে রাজার হাতে রাজার দুটো জিনিস থাকে, একটা ক্রাউন আর একটা হচ্ছে রয়্যাল অথরিটি বা সেপ্টার, যেটা কিনা কাইন্ড অফ রড, এটা বেশ অর্নামেন্টেড, ডেকোরেটেড, একটু সাজানো গোছানো থাকে, যেটা একটা সিম্বল, যেটা কিনা একটা রিপ্রেজেন্ট করে যে এটা কিংয়ের অথরিটি বোঝায়, ঠিক আছে, কিংয়ের একটা কিংশিপকে রিপ্রেজেন্ট করে। তো বলছে যে দিস ইজ মাই সান মাই ওন টেলিম্যাকাস, আমার নিজের ছেলে টেলিম্যাকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার, আমি যার কাছে এই কিংশিপকে বা এই যে রয়্যাল অথরিটিকে, এই যে সেপ্টারকে আমি তার কাছে দিয়ে যাব। কারণ কি, সেপ্টার দিয়ে যাওয়া মানে অফিসিয়ালি তাকে এখানকার রাজা ঘোষণা করা, এবং সে যে রুলিং পাওয়ারটা পেয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য আইল, আচ্ছা এস ইজ সাইলেন্ট, আইল মিন্স দ্য আইল্যান্ড। তো আমি চলে যাওয়ার পরে আমি আমার ছেলের কাছে, আমার টেলিম্যাকাস, তার কাছে আমি এই ইথাকার রুলিং পাওয়ারটা, অথরিটিটা আমি তাকে দিয়ে যাব। এবার এই পরপর বলবে যে কেমন, মানে টেলিম্যাকাস কেমন। well loved of me means I am very fond of him, আমি তাকে খুব ভালোবাসি। discerning to fulfill this labor by slow prudence to make mild a rugged people. discerning means বিচক্ষণ মানে হচ্ছে যে কিনা খুব সুইটেবল, মানে অ্যাপ্ট বলতে পারো, অ্যাপ্ট বা সুইটেবল, মানে ওই কাজের জন্য খুব কেপেবল। ওকে, তো তাকে আমি ভীষণ ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, এই দিস লেবার মানে এই কোনটা, এই যে কিংশিপ, মানে এই যে সাম্রাজ্যে রুল করার যে কাজটা, এটা খুব বিচক্ষণতার সাথে বা খুব একদম অ্যাপ্টলি বা সুইটেবলি উনি এই কাজটা পালন করবেন, মানে ওনার ছেলে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল। বাই স্লো প্রুডেন্স মিন্স, স্লো মানে খুব পেশেন্টলি, খুব ধৈর্য সহকারে, প্রুডেন্স মিনস ও সেম, বিচক্ষণ। প্রুডেন্স মানে ট্যাকটিস বোঝাতে পারো, TSC, ট্যাকটিস মিন্স কৌশলের সাহায্যে। প্রুডেন্স টু মেক আ মাইল্ড আর রাগেড পিপল, আমি আগেই বলেছিলাম যে ইউলিসিস ওনার ইথাকার লোকজনদেরকে স্যাভেজ বলেছিলেন, বর্বর, যারা কিনা আনসিভিলাইজড, যাদেরকে সিভিলাইজ করা যাচ্ছে না, তারা খাওয়া ঘুমানো ছাড়া কিছুই জানে না। আর রাগেড পিপল মিন্স এখানে আনসিভিলাইজড বলা হচ্ছে, আনসিভিলাইজড। এই রাগেড পিপলটা বলা হচ্ছে ইথাকার মানুষজনদেরকে বলা হচ্ছে, ইথাকা, পিপল অফ ইথাকা। তাহলে এই রাগেড পিপলটা বলা হচ্ছে পিপল অফ ইথাকাকে, যারা কিনা আনসিভিলাইজড অ্যাকর্ডিং টু ইউলিসিস, এবং বলছে যে আমার ছেলে এমনি ভালো, আমি তাকে ভীষণ ভালোবাসি, আর হি হ্যাজ দ্য ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা তার কাছে আছে যে সে তার বিচক্ষণতার সাথে এই লেবারটাকে ফুলফিল করতে পারবে, এই যে রাজ্য সামলানোর। এবং স্লো প্রুডেন্স মানে পেশেন্টলি, খুব শান্ত সহ, মানে একদম কামলি, পিসফুলি। প্রুডেন্স মানে ট্যাকটিস লাগিয়ে বা ইন্টেলিজেন্স দিয়ে, মানে ইন্টেলিজেন্স এবং উইজডম, জ্ঞান দিয়ে উনি কী করবেন, টু মেক মাইল্ড মানে ভালো করে দেওয়া, ঠিক আছে, মানে একটা ভদ্র সভ্য, টু মেক মাইল্ড আর রাগেড পিপল। এই রাগেড পিপল যারা আনসিভিলাইজড লোকজন আছে, ইথাকার লোকজনদেরকে উনি শান্তভাবে, উনি ওনার ট্যাকটিস দিয়ে, বিচক্ষণতার সাথে তাদেরকে একটা ভালো মানুষে পরিণত করবে, ভালো সিটিজেনে পরিণত করবে। Next line, and through soft degrees subdue them to useful and the good. Through soft degrees means
সফট ডিগ্রি মানে খুব সফটলি, খুব ভালোভাবে, ওয়েল ম্যানার্ডভাবে, খুব ভালো বিহেভিয়ার করে তাদেরকে সাবডিউ করবে। সাবডিউ করা মানে দমন করা, ঠিক আছে, তাদেরকে ডমিনেট করা। ডমিনেট করা মানে তার উপর তো টর্চার করা তা তো নয়। ডমিনেট করা মানে তাদেরকে তাদের উপরে শাসন করা, ঠিক আছে, রুল করা। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, খুব সফটলি, খুব ভালোভাবে তাদেরকে সাবডিউ করবে বা তাদেরকে রুল করবে টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড মানে তারা এই মুহূর্তে যে পজিশনে আছে তারা ইউজফুল নয় আদৌ, তারা ভালোও নয়। তো আমার পূর্ণ বিশ্বাস যে আমার ছেলে মানে টেলিমেকার্স হ্যাজ দ্যাট ক্যাপাসিটি টু মেক দ্য পিপল ইউজফুল অ্যান্ড গুড। তাদেরকে ভালো এবং ইউজফুল মানুষে পরিণত করতে আমার ছেলের মানে আমার ছেলেই পারবে। মানে এটা উনি বলছেন কাইন্ড অফ এরকম ওয়েতে যে আমার পক্ষে পসিবল নয়, আমি এই সমস্ত মানুষদেরকে মানুষ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার পুরো মানে পূর্ণ আস্থা আছে যে আমার ছেলে এই কাজটা খুব ভালোভাবে করবে। কারণ কি, হ্যাঁ, মোস্ট ব্লেমলেস হি, মোস্ট ব্লেমলেস ইজ হি। এটাও আগেইন দ্য পোয়েটিক লাইসেন্স যে হি ইজ দ্য মোস্ট ব্লেমলেস, এরকম হওয়া উচিত ছিল। মোস্ট ব্লেমলেস ইজ হি মিনস তিনি একদম আইডিয়াল পারসন, তার কোনো রকম কোনো খুঁত ভুল কিছু নেই, মানে সেরকমই তাকে সেই হিসেবেই জানা যেত। সেন্টার ইন স্ফিয়ার অফ কমন ডিউটিস। দেখো, যখন এই 20 বছর ছিল না তিনি, তার মাকে সামলেছে ওই মানে টেলিম্যাকাস, তার পুরো রাজ্য সামলেছে, তার ফ্যামিলি সামলেছে, তার মোটামুটি ডোমেস্টিক লাইফ থেকে শুরু করে রাজ্য সামলানো তো এতদিন বাবার অবর্তমানে সেই করেছে। তার মানে তার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, সেই ম্যাচিউরিটিও আছে যে একটা গোটা সাম্রাজ্যকে মানে খুব ভালোভাবে লিড করার, মানে লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে আছে। তো উনি বলছেন মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস। তিনি কি কেন্দ্র করে আছেন, তিনি কি কেন্দ্র করে আছেন, কমন ডিউটিস। কমন ডিউটিস আমাদের কোনগুলো হয়, বাবা মাকে দেখা, ফ্যামিলিকে দেখা এবং বিভিন্ন মানে যে সমাজের মানুষের উপরে আমাদের দায়বদ্ধতা, তো এই কমন ডিউটিগুলো উনি অলরেডি এতদিন পালন করে এসেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে উনি বলছেন যে সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, ডিসেন্ট নট টু ফেল, হি ইজ ভেরি ডিসেন্ট, ভেরি মডেস্ট, উনি খুব ভদ্র ভালো, ঠিক আছে। নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, তিনি কিন্তু কোনো রকম কোনো অফিসেস অফ টেন্ডারনেস বলতে বোঝানো হয়েছে টেন্ডার মানে একদম সফট। আমাদের আমাদের উইকনেস কোনটা, বা আমাদের ফ্যামিলির সাথে আমাদের যে রিলেশনশিপটা সেটা আমাদের যথেষ্ট টেন্ডারনেসের একটা সম্পর্ক। অফিসেস অফ টেন্ডারনেস বলতে বোঝানো হয় তার মায়ের প্রতি তার কর্তব্য, তার হয়তো যদি দাদু ঠাকুমা থাকে তাদের প্রতি তার কর্তব্য। তো উনি বলছেন যে উনি যেহেতু মোস্ট ব্লেমলেস, উনি কমন ডিউটি খুব ভালো করে পালন করেছেন ইতিমধ্যে, মানে ইন দ্য অ্যাবসেন্স অফ হিজ ফাদার উনি অলরেডি কমন ডিউটি খুব ভালোভাবে পালন করেছেন, এতটাই ডিসেন্ট যে উনি নট টু ফেল, উনি ফেল করেননি। এই যে কমন ডিউটি এবং এই যে বাবা মা মায়ের প্রতি যে তার কর্তব্য, ফ্যামিলির প্রতি কর্তব্য, সেই সমস্ত পালন করতে তিনি একটুও ফেইল হয়নি। তাই অফিসেস অফ টেন্ডারনেসটা মানে কিন্তু ফ্যামিলির প্রতি ভালোবাসা বা ফ্যামিলির প্রতি যে কর্তব্য দায়বদ্ধতা আমাদের থাকে সেটা হচ্ছে অফিসেস অফ টেন্ডারনেস। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস। আচ্ছা, মিট মানে এখানে সুইটেবল বা অ্যাপ্ট, সুইটেবল বা অ্যাপ্ট। মিট অ্যাডোরেশন মানে পুজো করা বা ওয়ার্শিপ করা, টু মাই হাউস হোল্ড গডস। দেখো, ইন হিন্দুইজম দেখবে হিন্দু মানে যেমন মাল্টি গডের কনসেপ্ট আছে, মানে আমাদের মেইনলি ডেইটিস, ডেইটিস মানে দেবদেবী, অনেক রকম দেবদেবী আছে, সেরকমই গ্রিক মাইথোলজিতেও এরকম হাউস হোল্ড গড, এই যে গৃহদেবতা আমাদের মানে হিন্দুইজমে সবার বাড়িতে যেমন একটা করে কারোর কোনো গৃহদেবতা আছে, সিমিলারলি গ্রিক মাইথোলজিতেও গ্রিক যে পিপল ছিলেন ওনাদের বাড়িতেও গৃহদেবতা ছিলেন, কোনো না কোনো গডকে ওনারা ওয়ার্শিপ করতেন। এবং বিভিন্ন গডের বিভিন্ন রকমভাবে মানে বিভিন্ন রিলিজিয়নের মানুষ বিভিন্ন ওয়েতে তাদের গডকে পুজো করেন, ওয়ার্শিপ করেন। তো সেক্ষেত্রে উনি বলছেন যে ওয়েতে ওনাদের হাউস হোল্ড গডকে পুজো করলে সেটা অ্যাপ্ট, একদম কারেক্টলি, তো সেইভাবেই উনি কী করেছেন, পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, উনি সেইভাবেই তাদেরকে ওয়ার্শিপ পে করেছেন একদম অ্যাপ্টলি। হাউস হোল্ড যে গড ছিল, মানে ওভারঅল এক কথায় উনি ওনার ফ্যামিলির লোকেদের উপরে খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। সেকেন্ডলি,
ওনার ওনার যে ইথাকান পিপলদের উপরে, থার্ডলি ওনার হাউস হোল্ড যে গড ছিল সেই গডের প্রতি ওভারঅল উনি খুবই একদম ভালো মানুষ, সেইভাবেই আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছেন। ওয়েন আই এম গন, মানে আমি যখন চলে যাব, যেহেতু আমি এতদিন ছিলাম না, আমার অ্যাবসেন্সে আমার ছেলে এত কিছু গুরুদায়িত্ব পালন করেছে, মানে আমি যখন চলে যাব আমার আমার পূর্ণ বিশ্বাস, ঠিক আছে, আমার ফুল ফেইথ আছে ওর উপরে যে ওই এই সব কিছু কাজ খুব ভালোভাবে করে নেবে। ওকে, সো নেক্সট লাইন, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক মানে I am not capable of ruling this land or this country, but আমার ছেলে খুব কেপেবল, তাহলে সে তার কাজ করবে ইন দ্য সেন্স সে রুল করবে, তার কাজ রুল করা, কারণ সেই কাজটা সে খুব ভালো পারে। বাট আমার দ্বারা রুল করা হবে না, আমি থাকার মানুষদের সাথে সেইভাবেই কোপ আপ করতে পারছি না, আমার এখানে থাকা হবে না। তো সে তার কাজ করে, আমি আমার কাজ করি। আমার কাজ কি? টু ট্রাভেল, টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি চলে যাওয়ার পর সে তার কাজ করবে, আমি আমার কাজ করব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, আমি আমারটা করব। ওকে, চলো নেক্সট পোর্শনে চলে যাওয়া যাক। এবার উনি এতক্ষণ ওনার ছেলের সম্পর্কে বললেন, এবার একটা জিনিস বলা হয়নি, যে জিনিসটা এখন বলবো সেটা হচ্ছে, এটা আমার প্রথমে বলে দেওয়া উচিত ছিল, বাট আমি সেই সময় ভুলে গেছিলাম। এই যে পোয়েমটা পুরোটা একটা ড্রামাটিক মনোলগ, ঠিক আছে? ড্রামাটিক মনোলগ তোমরা অলরেডি পড়েছো। ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে মোনোলগ, মোনো মিন্স সিঙ্গল আর লগ মিন্স স্পিচ, মানে সিঙ্গল স্পিকার কথা বলবে, সেটা হচ্ছে মোনোলগ। ড্রামাটিক মোনোলগ তোমরা অলরেডি পেয়েছো, মাই লাস্ট ডাচেস, দ্যাট ইজ রিটেন বাই রবার্ট ব্রাউনিং। ড্রামাটিক মোনোলগ কী হয়? একজন স্পিকার কথা বলে আর তার যে লিসনার হয় তিনি মোস্টলি সাইলেন্ট হয়, তিনি কোনো কথা বলেন না। ওয়ান ওয়েতে এটা ডায়লগটা মনোলগটা আসতে থাকে, ডায়লগ তো নয়, ডায়লগ মানে দুজন বলে, এটাই ডিফারেন্স ডায়লগ আর মনোলগের মধ্যে। তো ওয়ান ওয়েতে এই মনোলগটা থ্রো করা হয়, স্পিকার বলে, লিসনার শোনে। তো এখানে প্রথমেই বলে দেওয়া উচিত ছিল যে এই যে পুরোটা কে বলছে? ইউলিসিস ইজ দ্য স্পিকার। এখানে লিসনার কারা? লিসনার এখানে তিনজনকে তুমি ধরতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে হিজ সান টেলিম্যাকাস। এবার টেলিম্যাকাস ওনার সামনে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? যত সম্ভব ওনার সামনে নেই, স্টিল উনি ওকে ছেলেকে অ্যাড্রেস করে বলেছেন। একটা হচ্ছে সাইলেন্ট স্পিকার হচ্ছে টেলিম্যাকাস, ঠিক আছে? সেকেন্ডলি হতে পারে এটা যে এই যে এবার যে আমরা পড়বো এই প্যারাটা যেটা পড়তে এই স্ট্যান্ডাটা যেটা পড়তে চলেছি, যে উনি ওনার ফেলো ট্রাভেলার যারা আর কি আছেন, যারা ওনার ম্যারিনার যারা আছেন, যাদের সাথে উনি এতদিন ট্রাভেল করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবেন, এটা একটা লিসনার হতে পারে। আর আমরা যারা শ্রোতা, অর্থাৎ যারা রিডার বা অডিয়েন্স বলতে পারো, আমরা যারা পড়বো রিডাররা, এরা হচ্ছে থার্ড। ইউ ক্যান কনসিডার দেম, আমাদেরকে নিজেদেরকে ইউ ক্যান কনসিডার অ্যাজ দ্য থার্ড লিসনার, যারা কিনা ওনার কথা শুনছে, ঠিক আছে? তো এখানে এতক্ষণ আমরা দেখেছি প্রথম দিকে উনি নিজের কথা বলেছেন, তারপর ওনার ছেলের কথা বলেছেন। এই স্ট্যান্ডার স্টার্ট হচ্ছে উনি কোথাও একটা দাঁড়িয়ে আছেন, যেটা কিনা সমুদ্রের তীরে, মোটামুটি এলিভেটেড একটা জায়গা, একটা উঁচু জায়গাতে কোথাও একটা দাঁড়িয়ে আছেন উনি, এবং উঁচু জায়গাতে দাঁড়িয়ে উনি অ্যাড্রেস করছেন ওনার ফেলো ট্রাভেলার যারা ছিল, ক্রিউ মেম্বার, ওই ম্যারিনা যারা ওনার সাথে ট্রাভেল করেছিল, ওনাদেরকে উনি অ্যাড্রেস করছেন, ঠিক আছে? ছেলেকে দায়িত্ব দেওয়া হয়ে গেছে, এটা উনি স্পিচ যেটা মনোলগে বলেছেন, যে ছেলেকে দায়িত্ব দেওয়ার পরে এবার উনি কী করবেন? উনি এবার ওনার সেই ক্রিউ মেম্বারদেরকে কিছু বলছেন। উনি কিন্তু এখন দাঁড়িয়ে আছেন একটা উঁচু জায়গায়, যেখান থেকে উনি সমুদ্র দেখতে পাচ্ছেন, দূরে অনেক দিগন্ত রেখা দেখা যাচ্ছে, অনেক দূরে অনেক রকস আছে, পাথর বা দিগন্ত রেখা। আর একটা জিনিস বলে দিই, এটা টুয়াইলাইটের টাইম। টুয়াইলাইট মানে হচ্ছে গোধূলি বা স্টার্টিং অফ দ্য ইভিনিং বলতে পারো, প্রায় সন্ধ্যের সময় উনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। There lies the port, the vessel puffs her sail, there gloom the dark broad seas. বলছে দেখো এখানে পোর্ট মানে বন্দর, জানো যে এখানে দেখো সমুদ্রের যে বন্দর আছে ওখানে, দ্য ভেসেল পাফস হার সেল। ভেসেল মানে এখানে বোট বলতে পারো, ঠিক আছে? শিপ, তখনকার দিনে শিপ
একদম বিগ শিপ তো ছিল না, মোটামুটি বোট বলতে পারো, ছোট্ট রকমের শিপ বলতে পারো। পাফস হার সেল, পাফস মানে ফোলানো, সেল মানে এখানে পালের কথা বলা হয়েছে, মানে পাল বলতে যখন দেখবে মানে শিপ চলে তখন ওই যে ঝোড়ো হাওয়ায় দেখবে পাল ফুলে ওঠে, ঠিক আছে। তো এখানে বলছে দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাফস আর সেল, মানে দ্য শিপ ইজ রেডি টু ডিপার্ট, শিপ এখন মুভ করতে প্রায় যাবে, মানে শিপ এখন প্রায় ছাড়বে, সেরকম একটা কন্ডিশন হয়ে রয়েছে যেখানে কিনা পাফস আর সেল, মানে শিপ এবার পাড়ি দিতে চলেছে, তার পালটা অনেকটা ফোলা মতো অবস্থায় রয়েছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, দেয়ার গ্লুম দেখো দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, ডার্ক ব্রড সিজ, ডার্ক কেন, কারণ টুয়াইলাইট এরিয়া এখন অন্ধকার মতো হতে যাচ্ছে প্রায়, একটু গ্লুম, গ্লুম মানে বিষণ্ণ টাইপের, গ্লুমি মানে বিষণ্ণ, বিষণ্ণ বা ডার্ক বলতে পারো। দেখো ডার্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্লুমিনেস, মানে অন্ধকার সবসময় বিষণ্ণতার সাথে যুক্ত, ঠিক আছে। যেহেতু এটা সন্ধে হতে চলেছে সেই কারণে এই গ্লুমিনেসটাকে মনে হচ্ছে না একটু ডার্ক, সমুদ্রের কন্ডিশন একটু বিষণ্ণ মতো অন্ধকারাচ্ছন্ন লাগছে, সেই যে দিনের বেলা যে আবহাওয়া সেটা অতটা বোঝা যাচ্ছে না, মানে সন্ধ্যের টাইম। আর দেখো এই যে শিপগুলো রেডি টু সেল, তারা সেল করতে চলেছে। সরি, মাই ম্যারিনার্স souls that have toiled and wrought and thought with me, আমার যে ম্যারিনাররা ছিল, ম্যারিনার মানে হচ্ছে যারা আমাদের, যারা আর কি সমুদ্রে যারা পাড়ি দেয় তাদেরকে ম্যারিনার বলা হয়, ক্রিউ মেম্বার বলা হতে পারে, ঠিক আছে, ট্রাভেলার, ফেলো ট্রাভেলার যারা ছিল, souls that have toiled, আচ্ছা টয়েল মানে হচ্ছে, টয়েল, টয়েল মানে সাফার করা বা ভোগান্তি, ভোগা, ঠিক আছে। সোলস দ্যাট হ্যাভ টয়েল, সোল মানে সেই স্পিরিটদেরকে বলা হচ্ছে, সেই আত্মা, মানে আত্মা তো এখানে মানে সেই লোকজনদেরকে বলা হচ্ছে যে সেই ম্যারিনার যারা ছিল তারা অনেক সাফার করেছে। অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, তারা বিভিন্ন রকমভাবে সাফার করেছে, তারা আমার সাথে একই রকমভাবে একই চিন্তা ভাবনা করেছে, ঠিক আছে, আমাদের সাথে একই রকমভাবে ভেবেছে, মানে আমাদের তাদের সাথে আমার ভাবনা একই মিল, কারণ তারা আমার ফেলো ট্রাভেলার, আমি যেভাবে যে মাইন্ডসেট নিয়ে আমি চলেছিলাম তারাও আমার সাথে সেম কাইন্ড অফ মাইন্ডসেট নিয়ে চলেছিল, তাহলে আমার যে ম্যারিনাররা ছিল তারা কিনা একইভাবে সাফার করেছিল, একইভাবে ভেবেছিল। অ্যান্ড দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক মিন্স জয়াসলি, ফ্রলিক, জয়াসলি বা খুব আনন্দ সহকারে, উল্লাস। দেখো উনি সেটাই সেই সেম কথাই বলছেন যে যখন অ্যাডভেঞ্চার, একটা তুমি জার্নিতে যাচ্ছ মানে সেখানে অ্যাডভেঞ্চার, মিস অ্যাডভেঞ্চার, কিছু হার্ডশিপস, কিছু পিসফুল জার্নি, অনেক রকম অনেক কিছু হয়, ঠিক আছে, মানে কখনো কখনো খুব স্ট্রাগল করে তোমাকে যেতে হচ্ছে, কখনো যে জার্নিটা আছে সেটা খুব পিসফুল এবং খুব কাম, মানে খুব ওয়েল বিং চলছে, মানে খুব ভালোভাবে চলছে। তো বলেছে যে আমার ম্যারিনাররা যারা আমার সাথে সাফার করেছিল, আমার সাথে ভালোভাবে কাটিয়েছে, ঠিক আছে, আমার মতো করে একইভাবে ভেবেছে, তারা কি করেছে, এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, থান্ডার মানে এখানে বোঝাচ্ছে স্ট্রাগল বা হার্ডশিপস, আচ্ছা, আর সানশাইন মানে এখানে বোঝাচ্ছে পিসফুল ভয়েজ, ভয়েজ মানে জার্নি, ওকে। তাহলে আমার যে ম্যারিনাররা ছিল তারা আমার মতো করেই ফ্রলিক ওয়েলকাম, মানে খুব জয়ফুলি, খুব চিয়ারফুলি, খুব উল্লাস, মানে হাসি খুশিভাবে তারা বোথ সিচুয়েশানকে ওয়েলকাম করেছিল, এমব্রেস করেছিল। যখন ভালো সিচুয়েশান এসেছিলো তারা সেইভাবেই আপন করে নিয়েছিল, যখন খারাপ সিচুয়েশান এসেছিলো তারা সেভাবেই আপন করে নিয়েছিল। বলছে যে তারা থান্ডার মানে সিম্বলাইজ করছে স্ট্রাগল বা হার্ডশিপ, মানে কষ্ট, কঠোর পরিশ্রম, মানে স্পেশালি এটা ওই তোমরা যখন ওই রেইনি হায়ার ডেজ বললাম যে ভেক্স দ্য ডিম সি, ওটাকে তুমি এই সিচুয়েশানের সাথে তুলনা করতে পারো, কারণ কি ওই সময় খারাপ সিচুয়েশান ছিল আর কখনো হয়তো পিসফুলি ভালোভাবে যাচ্ছে, এই দুটো কন্ডিশনই সেমভাবে এমব্রেস করেছিলেন ওনার সাথে সাথে ওনার ম্যারিনাররাও, ঠিক আছে। ফ্রলিক ওয়েলকাম, দুটোকে ফ্রলিক ওয়েতে ওয়েলকাম করেছিল, খুব হাসি খুশিভাবে ওয়েলকাম করেছিল, ফ্রলিক মানে উল্লাস বা হাসি খুশি, ঠিক আছে।
অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস, তাহলে তাদের কিন্তু ফোরহেড ফ্রি, ফ্রি মানে ফ্রি অফ টেনশন, তাদের ফ্রি হার্টস মানে তাদের হার্ট সবসময় কিছু না কিছু করতে চাইছে, মানে ভালো কিছু করতে চাইছে। ফোরহেড মানে তাদের চিন্তামুক্ত, সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট তারা রাখে। কি অপোজ করে তারা, যে এই যে এত মানে যদি একটা মনে করো নেগেটিভ কন্ডিশন আসে, তুমি যখন যাচ্ছ কোনো একটা ভয়েজে, তোমার ট্রাভেলের সময় তোমার একটা খারাপ সিচুয়েশান আসতেই পারে, কিন্তু সেটাকে কাম মাইন্ডে একদম ঠিকঠাকভাবে হ্যান্ডেল করাটাও তো ব্যাপার আছে। তো সেখানে বলছে যে ওনারা অপোজ করেছেন, মানে অপোজ করেছেন মানে কি, যখন বাজে সিচুয়েশানে এসছে সেটাকে সেইভাবে তার আগেইনস্টে গিয়ে মানে মানে তাকে সেইভাবেই হ্যান্ডেল করেছে, ওটা তার বিরোধিতা করে, বাজে সিচুয়েশান বা হার্ডশিপ বা স্ট্রাগলের বিরোধিতা করে তারা এগিয়ে গেছে। ফ্রি হার্ট, তারা ফ্রি হার্ট, আমার মতোই ফ্রি হার্ট তারা, তাদের ফ্রি ফোরহেড, ঠিক আছে, তারা সবসময় ভালো পজিটিভ চিন্তা করতো। এখন কি বলছেন, ইউ অ্যান্ড আই আর ওল্ড। ইউ অ্যান্ড আই মিনস, এই ইউটা কিন্তু আমি বলেছি যে এটা স্টার্টই হয়েছে, এটা কাদেরকে কাদের প্রতি উনি বলছেন, উনি এটা ওনার ফেলো ট্রাভেলারদের বা ম্যারিনারদের কথা বলছেন। বলছে তোমরা এবং আমি, আমরা বয়স হয়ে গেছে আমাদের, ঠিক আছে, উই হ্যাভ বিকাম ওল্ড, আমাদের আগের মতো স্ট্রেংথ পাওয়ার, আমাদের আর সেই রকম মানে বডিলি স্ট্রেংথ আমাদের আর নেই। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। বয়সকাল বা এই যে ওল্ড এজ আমাদের, হ্যাথ মানে হ্যাজ, হ্যাথ ইজ দ্য আর্কেইক ইংলিশ বা ওল্ড ইংলিশে আগে হ্যাথকে মানে হ্যাজকে হ্যাথ বলা হতো। সিমিলারলি তোমরা দেখবে যে দাইকে ইউ, দাওকে ইউ, তারপর দেন ওটা, তো এগুলো বলা হয়, ঠিক আছে। তো আর হচ্ছে ওই ডথকে ডাজ, ঠিক আছে, সেরকমই ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। ওল্ড এজের মধ্যে তার অনার অ্যান্ড টয়েল বোথ। ওল্ড এজ বলতে বোঝাচ্ছে যে যখন ওরা বয়স হয়ে গেছে, ঠিক আছে, যখন ওর বয়স হয়ে গেছে, ওনাদের যখন বয়স হয়ে গেছে, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। দেখো টয়েল মানে আমি বলেছি ভোগান্তি, সাফার করা, ঠিক আছে, আর অনার মানে কি সম্মান। বলছে আমরা বয়স হয়ে গেছে আমাদের, স্টিল আমাদের ওল্ড এজ, আমাদের যে বৃদ্ধ বয়সটা, আমাদের এখনও কি অনার আর টয়েল বোথ, আমরা সব রকম এক্সপিরিয়েন্স করেছি, কখনো সাফার করেছি মানে টয়েল হয়েছে আমাদের, কখনো স্ট্রাগল করেছি, কখনো কি না আমাদের খুব রেসপেক্টফুলি আমরা খুব ভালোভাবে সেই জিনিসটাকে ডিল করেছি। ডেথ ক্লোজেস অল, বলছে ডেথ ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। ডেথ একদিন সব কিছুকে আমাদের শেষ করে দেবে, মানে আমাদের একদম সব কিছু ক্লোজ, মানে আমরা আমাদের ফাইনাল পয়েন্ট ইজ দ্য ডেথ। ডেথ ক্লোজেস অল বাট সামথিং এর দ্য এন্ড। এর মিন্স বিফোর, সামথিং এর দ্য এন্ড, সামথিং বিফোর দ্য এন্ড। বিফোর দ্য এন্ড মানে কি, বিফোর দ্য ডেথ, আমাদের মৃত্যুর আগে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু নোবেল কাজকর্ম, খুব মহান কাজকর্ম আমাদেরকে করে যেতে হবে। মানে ডেথ তো ফাইনাল ডেস্টিনেশন, আমাদের সবাইকে যেতে হবে, বাট বিফোর দ্য ডেথ উইল হ্যাভ টু ডু সামথিং অনারেবল, ঠিক আছে, এমন কিছু করতে হবে যেটা কিনা আমাদের মানে এই একটাই জীবন পেয়েছি, ম্যাক্সিমাম ভাবে বেঁচে নিতে হবে খুব ভালোভাবে। তো সেইভাবে বলছে ডেথ ক্লোজেস অল বাট সামথিং বিফোর দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, খুব ভালো কিছু কাজ, রেসপেক্টেবল কিছু কাজ আমাদেরকে মে ইয়েট বি ডান, হয়তো আমাদের এখনও করা বাকি। আর ফর দ্যাট রিজন উইল হ্যাভ টু গো, উইল হ্যাভ টু সেল, উইল হ্যাভ টু ট্রাভেল, তো আমাদেরকে যেতে হবে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। নট আনবিকামিং মেন অর্থাৎ আমরা সেই সমস্ত লোকের মধ্যে নই, আমরা সেই সমস্ত লোকের মধ্যে নই যারা কিনা কমন পিপল। উই আর নট কমন পিপল, আমরা একদম সাধারণ মানুষ নই, আমরা নর্মাল পিপল নই, আমরা কি উই আর দ্য পিপল হু ফট অ্যালং উইথ দ্য গডস। আমরা ঈশ্বরদেরকে সাথে নিয়ে, মানে ঈশ্বরের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা লড়াই করেছি। অ্যাজ ফর এক্সাম্পল তোমরা দেখতে পারো যে রামায়ণ বা মহাভারতে
মহাভারতে তোমরা দেখবে যখন মানে পাণ্ডবদের আর কৌরবদের যখন যুদ্ধ হয়েছিল, তখন সেক্ষেত্রে কিন্তু গড কিন্তু টুক পার্ট, গড ওখানে পার্ট নিয়েছিলেন, মানে মানে কৃষ্ণ ওখানে পার্ট নিয়েছিলেন, আরও অনেক গড বিভিন্ন ভাবে সাহায্য করেছিলেন। সিমিলারলি যখন ট্রোজান ওয়ার হয়েছিল তখন গ্রিকের দিক থেকে বা ট্রয়ের দিক থেকে বোথ সাইডেও কিছু কিছু গড পার্টিসিপেট করেছিল। সেই জন্যই বলছে যে উই আর নট কমন পিপল, আমরা অর্ডিনারি পিপল নই, আমরা সেই রকম মানুষ যারা কিনা গডকে সাথে নিয়ে বা গডের আগেনস্টেও আমরা ফাইট করেছি। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স। এবার উনি একটু মানে শিফট করে দিলেন মাইন্ড, মানে আমাদের কনসেপ্টটা, যে উনি এখন আমি বলেছিলাম যে একটা এলিভেটেড জায়গা, একটা উঁচু জায়গা দাঁড়িয়ে আছেন, সেখান থেকে দেখছেন যেহেতু এটা সন্ধে হয়ে গেছে, দূরে লাইট জ্বলছে, মানে রক্স মানে কি, রক্সের ওখানে বাড়ি আছে, সেই বাড়ি থেকে ওখানে লাইট আসছে, ঠিক আছে। টুইঙ্কেল মানে একটু একটু করে অল্প অল্প লাইট আসছে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, বিকজ এটা ইভিনিং হয়ে গেছে। দ্য লং ডে ওয়েন্স, ওয়েন মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া। দ্য লং ডে ওয়েন্স মানে সন্ধে হয়ে গেছে, গোটা দিনটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, মানে গোটা দিন চলে গেছে। দ্য স্লো মুন ক্লাইম্স মানে মুন স্টার্টেড ক্লাইম্বিং স্লোলি, আস্তে আস্তে করে চাঁদ উঠছে, কারণ সন্ধে হয়ে গেছে এখন। দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। ডিপ হিয়ার মিনস দ্য সি, রিমেম্বার। ডিপ মানে এখানে, ডিপ মানে গভীর, ডিপকে এখানে রিপ্রেজেন্ট করছে, মানে ডিপ মানে এখানে সি, সমুদ্র। দ্য ডিপ মোনস, মোন মানে তোমরা জানো মেকিং নয়েজিলি সাউন্ড, মানে সাউন্ড, মারমারিং সাউন্ড। মেকিং মারমারিং সাউন্ড। আচ্ছা, সমুদ্র কিভাবে আওয়াজ তৈরি করছে? সমুদ্রে গেলে দেখবে বিভিন্ন রকম আওয়াজ হয়, কারণ ওয়েভসের আওয়াজ আছে। আর উনি যেহেতু এত বছর উনি সেখান থেকে মানে অ্যাডভেঞ্চারাস ভাবে যে জার্নি করেছেন, উনি কিন্তু সমুদ্রের ভাষা জানেন। সমুদ্রের ভাষা বলতে সমুদ্রে কীরকম কী, কোন টাইমে কীরকম ঢেউয়ের আওয়াজ বলো, যা কিছু, সেই ব্যাপারে উনি কিন্তু অ্যাওয়্যার। তো উনি বলছেন যে লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, দিন শেষ হয়ে গেছে, চাঁদ উঠছে, ঠিক আছে। দ্য ডিপ মোনস রাউন্ড দ্য মেনি ভয়েসেস উইথ মেনি ভয়েসেস, এমন মনে হচ্ছে অ্যাজ ইফ যে সমুদ্র থেকে বিভিন্ন রকমের আওয়াজ ভেসে আসছে, ঠিক আছে। ডিপ মোনস রাউন্ডস, মোন মানে আওয়াজ করা, রাউন্ড উইথ মেনি ভয়েসেস, বিভিন্ন রকম ভয়েসে সমুদ্র কথা বলছে। এটা শোরে দাঁড়িয়ে আছেন উনি, তীরে, উনি বিভিন্ন আওয়াজ পাচ্ছেন, ঢেউয়ের আওয়াজ। এটা অ্যাকচুয়ালি সিগনিফাই করে অ্যাজ ইফ দ্য সি ইজ কলিং হিম, তা যেন মনে হচ্ছে যে সমুদ্র তাকে ডাকছে। কেন? মেবি হয়তো ডাকছে যে কাম গো ফর আ নিউ ভয়েজ, ঠিক আছে, চলো একটা নতুন ভয়েজে মানে ভয়েজ বা জার্নিতে চলে যাওয়া যাক। যেহেতু উনি প্রচুর মানে অনেকটা টাইম কিন্তু সমুদ্রে কাটিয়েছিলেন, সেই জন্য মনে হচ্ছে না ওনাকে বিভিন্ন রকম ভয়েসে সমুদ্রও তার সাথে কথা বলছে বা ডাকছে। কাম মাই ফ্রেন্ডস, আচ্ছা এটা অ্যাপোস্ট্রফি টি মিনস ইট। কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, ঠিক আছে। কাম মাই ফ্রেন্ডস বলতে হি ইজ অ্যাড্রেসিং হিজ ফেলো ট্রাভেলার, যে এসো। ইট ইজ নট টু লেট, এখনও পর্যন্ত খুব দেরি হয়ে যায়নি, টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, সিক মানে খোঁজা, তো নতুন একটা ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে এখনও আমাদের খুব দেরি হয়ে যায়নি, এখনও আমাদের কাছে সেই মানে আমাদের কাছে টাইম আছে, এখনও তো মৃত্যু আসেনি আমাদের কাছে, সুতরাং আমাদের কাছে সেই টাইমটা আছে, আমরা এখনও পর্যন্ত নতুন ওয়ার্ল্ডকে আমরা এখনও এক্সপ্লোর করতে পারবো, তাহলে দেরি কিসের, চলে এসো। নেক্সট বলেছে পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফরোজ। পুশ অফ মানে হচ্ছে পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ওয়েল অর্ডার স্মাইট, এইটা ব্যাপারটা আমি বলছি কেন ওয়েল অর্ডারে আসতে হবে, ঠিক আছে। ওয়েল অর্ডারে কেন? মনে করা হতো এনশিয়েন্ট টাইমে যখন তারা ছিলেন তখন কিন্তু মানে খুব বিগ শিপ ছিল না, ঠিক আছে, একটা ছোটোখাটো বোট ছিল, মোটামুটি বোটে ওই যখন সেল করা হয় দেখবে রো করা হয়, নৌ চালনা করা হয়, দু সাইডের লোকজনকে এপাশ দিয়ে দাঁড় বাওয়া বা ওপাশ দিয়ে দাঁড় বাওয়া, ওর মিনস দাঁড়, তো ওর দিয়ে ওরা রো করে, মানে নৌ চালনা করে। এবার সেক্ষেত্রে পরপর অর্ডারলি ওয়েতে বসা উচিত। তো উনি বলছেন যে
পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট। যে স্মাইট এখানে মিন্স হিট হার্ড, মানে প্রহার করা। উনি ওনাদেরকে ওনাদেরকে ওখানে চলে যেতে বলেছেন, মানে তাড়াতাড়ি করে ওই বোটে বসতে বলেছেন, সবাই সবার নিজেদের জায়গা নিয়ে নিতে বলেছেন তার ফেলো ট্রাভেলারদেরকে, যে চলো নিজেদের জায়গা নিয়ে নাও, ওয়েল অর্ডারে বসে পড়ো, যেখানে কিনা আমরা বসে স্মাইট করব। কি করব? প্রহার করব। কি স্মাইট করবে? দ্য সাউন্ডিং ফারোজ। আচ্ছা, ফারোজ হচ্ছে, ফারো বেসিক্যালি একটা এগ্রিকালচারাল টার্ম, মানে এটা অ্যাসোসিয়েট উইথ দ্য কাল্টিভেশন। যখন দেখবে তোমরা যারা গ্রামে থাকো দেখবে যে আগে তো লাঙল চষা হতো, এখন সেটা রিপ্লেস করে ট্র্যাক্টর হয়ে গেছে। তো যখন ট্র্যাক্টর চলে যায়, যখন মাটি কেটে কেটে চলে যায়, দেখবে দু সাইডে মাটি কেটে কেটে ভাগ হয়ে গেছে, আর মাঝখানে একটা হলো পোর্শন, একটা লম্বা লাইন ফাঁকা মতো হয়ে গেছে, দু সাইডে মাটি কেটে কেটে চলে গেছে। এই যে লম্বা জায়গাটা, এই যে লম্বা যে লাইনটা, ঠিক আছে, এপাশে এপাশে মনে করো মাটি কেটে কেটে চলে গেছে, এই যে লম্বা লাইনটাকে, এটাকে বলা হয় ফারো। ওকে, এবার এটার সাথে উনি সমুদ্রের কি ব্যাপার বুঝিয়েছেন, যখন কিনা বোটে বসা হয় এবং একটা বোট যখন সেল করে, যখন সেটা সমুদ্রের জল কেটে কেটে যখন চলে যায়, দু সাইডে যখন যে জলটা ভাগ হয়ে যায়, এবং দেখবে বোট চলে যাওয়ার পরে একটা লম্বা একটা লাইন তৈরি হয়ে যায়, এবং দু সাইডে জল কেটে কেটে চলে যায়, ওই যে লম্বা লাইনটা সাদা মতো দেখতে লাগে, দেখবে যেহেতু সমুদ্রের ঢেউয়ে, সেই লম্বা লাইনটাকে বলা হচ্ছে ফারো। তো বলছে যে ওয়েল ইন অর্ডার স্মাইট, আমরা দাঁড় দিয়ে, ওর বা দাঁড়, ওর মানে দাঁড়, ঠিক আছে, ওর মানে দাঁড়, ঢয় শূন্য কিছু একটা হবে। সো ওর মিন্স দাঁড়, উইথ দ্য হেল্প অফ দ্য ওর, উনি বলছেন যে উইথ দ্য হেল্প অফ দ্য ওর আমরা সেইভাবেই স্মাইট করব, স্মাইট করে করে, অর্থাৎ প্রহার করে করে আমরা যাব, সামনের দিকে এগিয়ে যাবো। আর পেছনে যে সাউন্ডিং ফারোজটা সাউন্ডিং কেন, তার কারণ যেহেতু সমুদ্রের যে একটা ঢেউয়ের আওয়াজ, যখন আমরা চলে আসছি, তো সেক্ষেত্রে সমুদ্রের যে ঢেউয়ের যে আওয়াজটা আছে সেটাকে বলছে সাউন্ডিং ফারোজ, যে আমরা ইন অর্ডার স্মাইট সাউন্ডিং ফারোজ, আমরা যখন জল কেটে কেটে চলে আসবো, সেক্ষেত্রে ওখানে ফারোটা যেটা হয়ে যাবে, ওটা কাইন্ড অফ সাউন্ডিং ওয়েতে আছে, ঠিক আছে। তাহলে ফারো আমি একটুখানি লিখে দিই, ইজ দ্য হলো লাইন বিটুইন দ্য ওয়েভস, এখানে ওয়েভসের মাধ্যমে, মানে ওয়েভসের মাঝখানে যে লাইনটা আছে, ঠিক আছে। এটা কিন্তু মানে এগ্রিকালচারাল টার্মে বলতে আমরা যেটা মাটির সাথে বুঝিয়েছি যে জমিতে, এটা সমুদ্রে। ফারো ইজ দ্য হলো লাইন বিটুইন দ্য ওয়েভসের মাঝখানে যে লাইনটা, সেটা সাউন্ডিং কেন, বিকজ সমুদ্রের ঢেউয়ের একটা আওয়াজ আছে, বোট চলে যাওয়ার পরে একটা আওয়াজ থাকে, সেই আওয়াজটাকে বলা হয়েছে যে সাউন্ডিং ফারোজ। ফর মাই পারপাস হোল্ড টু সেল বিয়ন্ড দ্য সানসেট, ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, মানে মাই পারপাস ইজ নট টু স্টপ দেয়ার, আমার বিয়ন্ড দ্য সানসেট, এর আগেই আমি বলেছি যে সিঙ্কিং স্টারের মতো উনি মানে এমন দূরে চলে যেতে চান যেখানে কিনা কমন ম্যানকাইন্ড বা কমন পিপল তার হদিশ পাবে না। সেরকমই উনি বলছেন যে আমার পারপাস শুধুমাত্র অল্প জায়গা জুড়ে যে সেল করা নয়, আমার পারপাস হচ্ছে টু গো বিয়ন্ড মানে অনেক দূরে, দ্য সানসেট যেখানে হয়, সেই যে হরাইজন তারও অনেক দূরে আমার সেল করার ইচ্ছে আছে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, যেহেতু তখন সিঙ্কিং স্টার বললাম, এবার যখন তুমি বলছো যে হরাইজনে একটা স্টার মিট করছে, মানে যে স্টারটা ওয়েস্টার্ন স্কাইতে গিয়ে মিট করছে সেটা হরাইজনে চলে যাচ্ছে, যদি সমুদ্র থেকে দেখো অ্যাজ ইফ এটা মনে হবে যে ওখানে ডুবে যাচ্ছে এবং স্টারটা যেন সেখানে স্নান করে নিচ্ছে। তো বলছে যে টু সেল বিয়ন্ড দ্য সানসেট, ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং মনে হচ্ছে যে ওয়েস্টার্ন স্টাররা যেখানে স্নান করে নিয়েছে যে হরাইজনে, ঠিক আছে, আমি সেই পর্যন্ত তার থেকেও অনেক দূরে চলে যাব, আনটিল আই ডাই, আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি সেই জায়গায় পৌঁছে যাব যেখানে কিনা সানসেট হয়েছে, সানসেটের থেকে আরও দূরে যেখানে কিনা
যে হরাইজনে যে স্টারগুলো স্নান করে নেয়, সেই জায়গা থেকেও আমি মানে বিয়ন্ড দ্য আটমোস্ট থট অফ হিউম্যান মাইন্ড, ঠিক আছে, আমি সেই দূরে চলে যাব, আনটিল আই ডাই, বিফোর মাই ডেথ আমি সেই জায়গায় পৌঁছে যাব। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। আচ্ছা, গালফ মানে হচ্ছে, গালফের অ্যাকচুয়াল মানে হচ্ছে উপসাগর। অ্যাকচুয়ালি গালফটা হচ্ছে এখানে তুমি হলো স্পেস বলতে পারো, ঠিক আছে, মানে গালফটা কোরিন্থ বলে একটা, এই রেফারেন্সটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় অতটা, তবুও কোরিন্থ বলে একটা জায়গা ছিল গ্রিসে, সেখানে একটা উপসাগর ছিল, সেটাকে গালফ বলা হতো, মানে সেই গালফ অফ কোরিন্থ বলা হতো সেটাকে। তো কোথায় গেল, হ্যাঁ, ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, বলছে আমরা এত দূর সেল করব, যেহেতু আমরা আমাদের ওল্ড এজ হয়ে গেছে, আমরা বয়স হয়ে গেছে আমাদের, আর যেহেতু আমরা এইরকম একটা টাইমে সেল করার কথা ভাবছি বা ট্রাভেল করার কথা ভাবছি, তো ইট ইজ নট শিওর ওয়েদার উই উড রিটার্ন অর নট, আমরা এখানে ফিরবো কি না তার কোনো গ্যারান্টি নেই, কারণ একেই তো আমাদের বয়স হয়ে গেছে, তার উপর এত বয়সকালে যদি আমরা ট্রাভেল করতে যাই তাহলে মেবি ওখানেই আমরা মরে যেতে পারি, বাড়ি আর না ফিরতে পারি। এবং কিভাবে মারা যেতে পারি, মেবি দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, ওয়াশ আস ডাউন মানে আমাদেরকে ওই ঢেউয়েই আমাদেরকে নিয়ে চলে যেতে পারে, আমরা ওখানেই মরে যেতে পারি, এই যে উপসাগরে আমরা তলিয়ে যেতে পারি। মেবি দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, বা এটাও হতে পারে যে মৃত্যুর পরে আমরা কোথায় চলে যেতে পারি, হ্যাপি আইলস। নাও হোয়াট ইজ হ্যাপি আইলস? হ্যাপি আইলস হচ্ছে, ইট ইজ বিলিভ দ্যাট, মানে এটা অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, আমাদের যেরকম দেখবে হিন্দু মাইথোলজিতে যে বলে যে মৃত্যুর পর স্বর্গ নরকের একটা কনসেপ্ট আছে, যে তুমি মৃত্যুর পরে ভালো কাজ করলে তুমি স্বর্গে যাবে, আর তুমি যদি খারাপ কাজ করো তোমার স্থান নরকে। সিমিলারলি তোমাদের খ্রিস্টান মাইথোলজিতেও প্যারাডাইসের কনসেপ্ট আছে, দ্য গার্ডেন অফ ইডেন্স। সেরকমই গ্রিক মাইথোলজিতে একটা জায়গা আছে যেখানে কিনা ইট ইজ বিলিভ দ্যাট যারা কিনা খুব রেসপেক্টেবল, খুব গ্রেট ওয়ারিয়ার, যারা সমাজের জন্য কল্যাণকর কাজ করেছেন, মৃত্যুর পর তারা ইলিসিয়াম বলে একটা জায়গায় চলে যায়। আমি সাইডেই লিখে দিচ্ছি, ইলিসিয়াম ইজ দ্য নেম অফ আ গার্ডেন, যেটা কাইন্ড অফ ইডেন গার্ডেন্সের মতো যে খ্রিস্টান মাইথোলজিতে। তো এই ইলিসিয়াম যে গার্ডেনটা আছে, এই ইলিসিয়াম গার্ডেনটাকে হ্যাপি আইলসের কথা বলা হচ্ছে, যে ইলিসিয়াম গার্ডেনে কারা চলে যায়, যখন কিনা মৃত্যুর পরে তুমি ভালো কাজ করলে। এটা বিলিভ করা হতো, যে বিশ্বাস করা হতো যে গ্রিক যে বড় বড় যোদ্ধারা যারা যুদ্ধের সময় মারা গেছেন, তারা ওই হ্যাপি আইলসে চলে গেছেন, ঠিক আছে, যেহেতু তারা অনেক ভালো কাজ করেছেন। তো উনি বলছেন যে আমাদের সাথে এরকম কিছু হতে পারে যে আমাদেরকে উপসাগরে আমাদের ভাসিয়ে নিয়ে চলে গেল, আমরা মরে যেতেই পারি, বা আমরা মরার পর কোথায় যেতে পারি, হ্যাপি আইলসে চলে যেতে পারি, সেই যে জায়গাটা যেখানে কাইন্ড অফ প্যারাডাইস ফিগার, সেরকমের জায়গায় আমরা চলে যেতে পারি, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস। এবার আমরা একটু অ্যাকিলিস সম্পর্কে বলবো, অ্যাকিলিসটাকে, এবং সেখানে গিয়ে আমরা অ্যাকিলিসের সাথে মিট করতে পারি। অ্যাকিলিসটাকে আমি প্রথমে একবার একটুখানি মেনশন করেছিলাম, যে যে গ্রিক ওয়ারিয়ার্সরা ছিল, যারা আর কি স্পার্টার কুইন হেলেনকে ট্রয় থেকে উদ্ধার করতে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেক ওয়ারিয়ার ছিলেন। একজন ছিলেন অ্যাগামেমনন, একজন ছিলেন আমাদের অবভিয়াসলি ইউলিসিস বা ওডিসিয়াস, আর ছিলেন অ্যাকিলিস। এবার অ্যাকিলিসের ব্যাপারটা হচ্ছে, অ্যাকিলিস সম্পর্কে আমি একটুখানি একটা গল্প বলবো, যেটা শুনলে হয়তো তোমাদের ভালো লাগবে। এর সাথে আমাদের মহাভারতের কিছু মিল পাওয়া যায়, মানে এই ক্যারেক্টারের সাথে মহাভারতের একটা ক্যারেক্টারে মিল পাওয়া যায়। অ্যাকিলিস যখন জন্মেছিলেন তখন ওনার মা চেয়েছিলেন যে উনি যেন ইনভিনসিবল হন, বা ওনাকে যেন আনবিটেবল, ওনাকে যেন কেউ বিট করতে না পারে, ঠিক আছে, মানে ওনাকে কেউ পরাজিত করতে পারবে না। ফর দ্যাট রিজন উনি একটা রিভার ছিল, খুব সেক্রেট রিভার, একটা পবিত্র নদী ছিল, এটা বিশ্বাস করা হতো, এটা গ্রিক মাইথোলজি গল্প কিন্তু, ঠিক আছে, তো এটা বিশ্বাস করা হতো যে সেই নদীতে যদি কেউ স্নান করে তাহলে তাকে কিন্তু কেউ হারাতে পারবে না। তো এটা অ্যাকিলিসের মা যখন অ্যাকিলিস জন্মায়, তাকে কি করেছিল, আপসাইড ডাউন করে, অর্থাৎ তার হিলটা উপরের দিকে, মানে পায়ের গোড়ালিটা ধরে তাকে ডিপ করেছিল, মানে ডুবিয়ে দিয়েছিল জলের মধ্যে, এবং যে হিল পোর্শনটা সেটা টাচ করতে পারেনি জলকে, এবং সেটা টাচ করতে পারেনি বলে সেইটা ছিল উইক পয়েন্ট, মানে বাকি ফুল বডি ইনভিনসিবল হয়ে গেছে, সেখানে কেউ মারলে কিছু হবে না, তাকে মেরে ফেলাও যাবে না, বাট হিলটা ছিল ওর উইকনেস, বিকজ হিলটা নদীর জল টাচ করতে পারেনি, এবং সেই জন্যে
এটা একটা টপ সিক্রেট ছিল যে যদি হিলে কেউ মারে অ্যাকিলিসের তাহলে কিন্তু ওর মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, এই সেম গল্প আমরা মহাভারতে পাই কর্ণের কথা। কর্ণের কাছে কবচ অ্যান্ড কুণ্ডল ছিল, ঠিক আছে, যেটা কিনা উনি পেয়েছিলেন জন্মসূত্রে। পরবর্তীকালে বিভিন্ন ট্রিক করে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল এবং আলটিমেটলি তাকে মেরে ফেলা হয়েছিল। সিমিলারলি আমরা এখানে অ্যাকিলিসেরও দেখতে পাই যে অ্যাকিলিসের এই যে হিলটা কেউ না কেউ যে তাদের অপোনেন্ট পার্টি ছিল তারা জেনে গেছিলো যে অ্যাকিলিসের এই উইকনেসটা আছে, তো তারা হিল তাক করে তারা মেরেছে। তো অ্যাকিলিস ওখানে যুদ্ধক্ষেত্রেই মারা গিয়েছিলেন। ঠিক আছে, তো অ্যাকিলিসের হিলস মানে এটা একটা ফ্রেজ তোমরা ইউজও করতে পারো যখন কোনো মানুষের কোনো উইকনেস থাকে। মনে করো তোমার প্রচুর স্ট্রং বা স্ট্রেংথ আছে কিন্তু তোমার একটা উইক পয়েন্ট আছে, তো সেটাকে বলা হয় অ্যাকিলিসেস হিলস। ঠিক আছে, অ্যাকিলিসের হিল মানে হচ্ছে কোনো মানুষের কোনো উইক পয়েন্টকে বলা হয় অ্যাকিলিসের হিল। তো এটা আউট অফ কনটেক্সট ছিল, স্টিল আমি একটু বলে দিলাম যে অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ, মানে আমরা সেই হ্যাপি আইসে পৌঁছে যাব যেখানে গিয়ে হয়তো আমরা মিট করতে পারবো কার সাথে, আমাদের সেই ফেলো ওয়ারিয়ার যিনি গ্রেটেস্ট ছিলেন তার নাম অ্যাকিলিস, তার সাথে আমরা মিট করতে পারবো। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস। মাচ ইজ টেকেন মানে অ্যাজ, মানে আমরা হচ্ছে আমাদের মানে আনফর্চুনেটলি আমরা বয়স হয়ে গেছে, আমাদের লাইফ থেকে প্রাইম টাইম বা আমাদের ইউথটা চলে গেছে, তো আমাদের বেশিরভাগ লাইফটাই আমাদের নিয়ে নেওয়া হয়েছে, মানে আমাদের লাইফ থেকে অনেক কিছুই চলে গেছে। মাচ অ্যাবাইডস, অ্যাবাইডস মিনস রিমেন্স, মানে এখনো পর্যন্ত স্টিল রিমেন্স, আমাদের কাছে এখনও তাও কিছু রয়ে গেছে, কারণ আমরা তো এখনও মরিনি, তাহলে আমাদের কাছে এখনও কিছু তো রয়ে গেছে। কিছু তো রয়ে গেছে অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ উইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন। বলছে যে আমাদের কাছে আনফর্চুনেটলি উই হ্যাভ লস্ট অল আওয়ার বডিলি স্ট্রেংথ, আমরা আমাদের শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছি কারণ আমরা ওল্ড হয়ে গেছি, তাই আমাদের কাছে সেই পাওয়ারটা নেই যে আমরা একটা সময় যেটা ছিল যে আমরা আর্থ অ্যান্ড মানে হেভেনকে মুভ করতে পারতাম, মানে কি আমরা এত বড় একটা যুদ্ধে গেছিলাম, সেই যুদ্ধ জিতে এসেছি, মানে কি আমাদের কাছে সেই উই হ্যাড দ্যাট পাওয়ার টু মুভ আর্থ অ্যান্ড হেভেন, মানে আর্থ এবং হেভেনকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতাটাও ছিল আমাদের কাছে, বাট এখন আমাদের কাছে সেটা নেই। ঠিক আছে, তো দ্যাট উইচ উই আর বাট আমাদের কাছে এখনও আমাদের ইনসাইডে আমাদের ভিতরে এখনও সেই স্ট্রেংথটা রয়ে গেছে, মানে হয়তো বডিলি আমরা সেই স্ট্রেংথটা ক্যারি করতে পারি না বা সেই অ্যাফোর্ড করতে পারি না, কিন্তু আমাদের মনের মধ্যে সেই তীব্র ইচ্ছেটা, সেই যে স্ট্রেংথটা এখনও আমাদের ইনসাইডে রয়ে গেছে, এবং সেটা বলছে যে দ্যাট উইচ উই আর আমরা যেমন তেমন। ঠিক আছে, তো আমার বয়স হয়ে গেছে তো কি হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেমন আছি তেমনই আমরা ঠিকঠাকই আছি, মানে এখন যে সিচুয়েশানে আছি এটা এখনও খুব লেট হয়ে যায়নি, এই মানে শারীরিক কন্ডিশন নিয়েই আমরা বেরিয়ে পড়বো। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, ওয়ান ইকুয়াল টেম্পারমেন্টস মেজাজ বা আমাদের মেজাজের অবস্থা। আমরা যারাই মানে আমার মতো যারা আরও ফেলো ট্রাভেলার আছে, অবভিয়াসলি সবার মেন্টাল কন্ডিশন একই, আমরা এত বড় যুদ্ধ জিতে এসেছি, 20 বছরে একটা যুদ্ধ, তো সেক্ষেত্রে 10 বছর ধরে একটা যুদ্ধ আর 10 বছরের অ্যাডভেঞ্চার, তো 20 বছর ধরে আমরা যে বাইরে থেকে এলাম, মানে আমার মতো আরও অনেক হাজার লোক আছে, হাজার আমার বন্ধু ট্রাভেলার যারা আছে, তাদের আমার মতো সেম টেম্পার, সেম হিরোইক হার্টস, আমার যেরকম মানে ইনসাইড আমি ইনসাইডে হিরোইকনেস ফিল করছি, তারাও সেরকম ফিল করে, তো আমাদের সবার থট একই, আমাদের হার্টও হিরোইক হার্ট, আমাদের টেম্পারও একই। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট মানে ভাগ্য, এটা কিন্তু আমাদের সময়ের সাথে সাথে এবং মানে ইন কোর্স অফ টাইম এবং আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমাদের সেটা উইক হয়ে গেছে, কারণ কি আমরা ওল্ড এজে পরিণত হয়েছি, ওল্ড এজে এসে গেছি, তো এই যে আমাদের হিরোইক হার্ট ছিল আর এখন আমাদের কি হয়েছে, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, টাইম সময় এবং ফেট মানে দুর্ভাগ্য, মানে ফেট মানে ভাগ্য। ঠিক আছে, তো ভাগ্যের পরিহাসে আমরা এখন কিন্তু উইক হয়ে গেছি, কারণ আমরা এখন ওল্ড এজে চলে এসেছি, বাট স্ট্রং ইন উইল, বাট উই আর স্ট্রং ইনসাইড। ঠিক আছে, আমরা ফ্রম ইনসাইড আমরা খুব স্ট্রং আছি, আমাদের উইল পাওয়ার, আমাদের ডিজায়ারটা খুব স্ট্রং আছে, কি করার জন্য, টু স্ট্রাইভ, টু সেক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। To strive means to fight.
টু ফাইট, টু সিক মানে খোঁজা, টু ফাইন্ড খোঁজা, সিক মানেও খোঁজা, ফাইন্ড মানেও খোঁজা, অ্যান্ড নট টু ইয়েল্ড, ইয়েল্ড মানে গিভ আপ। তো আমাদের কাছে এখনও সেই উইল পাওয়ারটা আছে, সেই আমাদের সেই ইয়ার্নিং এর ডিজায়ারটা আছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এটা ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে যে আমরা এখনও সেই ফাইট করতে পারি, আমাদের এখনও টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন এরকম ব্যাপার আছে, অ্যান্ড নট টু ইয়েল্ড মানে নেভার টু গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করে দেওয়া। আমাদের মেন্টাল কন্ডিশন এখনও এমন আছে যে আমরা গিভ আপ করবো না, যাই সিচুয়েশান আসুক আমরা কখনো গিভ আপ করবো না। সো দ্যাট ইজ হাউ দ্য পোয়েম এন্ডস। তো এখানে এমন বোঝানো হয়েছে যে দিস ইজ আ ভেরি ভিগরাস পোয়েম। আফটার রিডিং দ্য পোয়েম তোমরাও ভিতর থেকে কিছু কাইন্ড অফ বুস্টেড হয়ে গেছো। এটা ফিল করাচ্ছে যে আমাদের এখান থেকে কিছু শেখার আছে, যে কোথাও না কোথাও মোটিভেশনাল একটা পোয়েম, যে সামথিং বিফোর দ্য এন্ড, আমাদেরকে কিছু করে যেতে হবে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, ভালো কিছু করতে হবে সমাজের জন্য, নিজেদের জন্য। এবং এই পোয়েমটা শুধুমাত্র যে টেলিম্যাকাস বা ওনার যে ফেলো ট্রাভেলারদের উদ্দেশ্যে নয়, অ্যাকচুয়ালি এটা আমাদের উদ্দেশ্যেও, যে আমাদেরকে টু লিভ দ্য লাইফ টু ইটস ম্যাক্সিমাম। তো আপাতত এইটাই। আই হোপ তোমরা সবটাই বুঝতে পেরেছো, কারণ মোটামুটি যতটুকু পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি। তো এই ভিডিওটা এখানেই। নেক্সট ভিডিওতে আমি অন্য একটা টেক্সট নিয়ে আসবো। টিল দ্য টাইম সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, বাই।